এনিমিক থাকে, তাহলে একেবারে এটাই এত ইম্পর্টেন্স দিয়ে বলছেন কেন, বা এটাই কেন ম্যাটারনাল ডেথের কজ হবে? এটার আনসার হলো আমাদের মায়েরা আগ থেকে এনিমিক থাকে, সে এনিমিক স্টেটেই প্রেগনেন্ট হয়। মানে আগে থেকেই যে এনিমিয়া যেটা তার আছে সেটা সে পরীক্ষাও করে না, দেখেও না, কেয়ারও করে না, কিছু না, এই অবস্থাতে সে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্সিতে গিয়ে এখন আমি আস্তে আস্তে ওটা বলবো, আয়রন স্বাভাবিকভাবে সে আরেকটা লাইফ ক্যারি করতেছে, তার আয়রন ডিমান্ড বাড়বে, নানাভাবে আয়রন ডিমান্ড প্রেগনেন্সিতে বাড়ে। সব মিলিয়ে এমন একটা স্টেজ হয়ে যায় মারাত্মক ধরনের আয়রন ডেফিসিয়েন্সি বা এনিমিয়া দেখা দেয়। এই কারণে তোমার এনিমিয়া হলে একটা জিনিস মনে রাখো, আমি এই রিলেটেড পড়াগুলো আমি বেশি পড়িয়েছি, এপিএইচ পিপিএইচ এগুলো তোমাদের পড়ানো হয়েছে, এগুলো সবই বেড়ে যায়। আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলোতে তোমার এপিএইচটা বাড়ে, বিশেষ করে তোমার অ্যাব্রাপসিও যেটা। আর এদিকে পিপিএইচ কিভাবে বাড়ে দেখো, এপিএইচ হলে পিপিএইচ হয়, আয়রন ডেফিসিয়েন্সি থাকলেও পিপিএইচ হয়। আবার এদিকে তোমাদের একটা ক্লিনিক্যাল ডেফিনিশন বলেছিলাম পিপিএইচ এর, মনে আছে কিনা? যদি তোমার যেটুক ব্লিডিং এ অল্প হইতে পারে, পিভি ব্লিডিং যদি অল্প হয়েও মানে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং এরকম একটা ডেফিনিশন দিয়েছিলাম, যেটা ক্লিনিক্যাল ডেফিনিশন, এটা আমরা বেশি শুনবো, যেটা মেটার্নাল কন্ডিশন খারাপ করে, এবং সেটা আমরা বুঝবো কি করে, তার পালস রেট বাড়বে, বিপি কমবে। কাজেই এবার দেখো এপিএস পিপিএস, তারপর হলো মেটার্নাল ডেথ, সব এভাবে মেটার্নাল ডেথটা এনিমিয়ার সাথে রিলেটেড। এছাড়া যদি খুব বেশি এনিমিক হয়, হার্ট ফেলিউরের চান্স থাকে, এবং যখন সে লেবারে যায় তখন এটা আরো বেশি বাড়ে, এই সমস্যাটা আরো বেশি বাড়ে। এই জন্য মায়ের ডেথ মানে ত্বরান্বিত হয়, মা মারাই যেতে পারে। এই কারণে ধরে নেওয়া হচ্ছে যে 20% of maternal death 20% of maternal death is related to anemia. 20% of maternal death is related to anemia. তাহলে বলো এটা কি ইম্পর্টেন্ট না? এটা খুবই জরুরি একটা বিষয়। আমি যেটা আমার পড়াতে সুবিধা হবে এই জন্য তোমরা এনিমিয়া সম্পর্কে জানো, কিন্তু প্রেগনেন্সিতে এটা যত ইফেক্ট হয়তো ভেবে দেখো না কোনোদিন। খুব মারাত্মক ইফেক্ট হলো প্রেগনেন্সিতে এনিমিয়ার, এটা মনে রাখতে হবে সবসময়। আর বিশেষ করে আমাদের ট্রপিক কান্ট্রিগুলোতে, ডেভেলপিং কান্ট্রিতে এটা আরো বেশি। এই জন্য আমাদের মনে রাখতে হবে। এবং আমরা কি শিখলাম, যদি বলে এই তুমি ইয়েতে দুই একটা প্রেগনেন্সি যদি একটা মেডিকেল ডিসঅর্ডার বলো, এক নম্বরে বলবে এনিমিয়া, আর অন্যগুলো পাবে। ম্যাটারনাল ডেথের একটা ইনডাইরেক্ট কজ বলো এনিমিয়া, ঠিক আছে? এরকম আরো আছে, বাট এটা শুরুতেই বলবো, এটা সবাই শুনতে চায় এবং তোমরাও জানো। এনিমিয়া থেকে দুই একটা আনসার তোমরা করে ফেলতে পারবা, যেহেতু এটা আগ থেকে তোমাদের হাতে জিনিসটা জানা আছে। তাহলে এটা হলো মোস্ট কমন হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। আর এটা হলো তোমার, তাহলে কতখানি হলে হিমোগ্লোবিন বা হিমাটোক্রিট এটা দিয়ে আমরা এনিমিয়া বিবেচনা করি, এনিমিয়া নির্ণয় করি। কতখানি হিমোগ্লোবিন হলে আমরা বলবো শি ইজ এনিমিক? প্রেগনেন্সিতে কতখানি হিমোগ্লোবিন লেভেল হলে আমরা বলবো এনিমিক? ডব্লিউএইচও বলে, ওয়ার্ল্ড ওয়াইড বলে যে 11 গ্রাম পার্সেন্টের নিচে হলে আমরা বলবো শি ইজ এনিমিক। শুধু প্রেগনেন্সির জন্য, প্রেগনেন্সি ছাড়া এটা আরো বেশি হবে লেভেল। প্রেগনেন্সিতে 11 গ্রাম পার্সেন্ট বা এর নিচে, 11 গ্রাম পার্সেন্টের নিচে হলে এনিমিক বলবো। কিন্তু দেখা গেছে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা অ্যাপ্লিকেবল না, বিশেষ করে আমাদের মতো কান্ট্রিগুলোতে যেখানে অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা হয়তো আমাদের এখন ডেভেলপ করতেছে, তারপরও সবকিছু মিলিয়ে আমাদের সুপারস্টিশন সব মিলে আমাদের দেশগুলোতে বলা হয়, ডেভেলপিং কান্ট্রিতে, এটা এই জিনিসটা মনে রাখবা, 10 গ্রাম পার্সেন্টের নিচে হলেই এনিমিয়া। মনে রাখতে হবে আমাদের মতো দেশে 10 গ্রাম পার্সেন্টের নিচে হলে এনিমিয়া ইন প্রেগনেন্সি কথাটা মনে রেখো। আমি ওভারঅল বলি নাই, প্রেগনেন্সির বাইরে কিন্তু হিমোগ্লোবিন আরো বেশি থাকতে হবে। প্রেগনেন্সিতে 10 গ্রাম পার্সেন্ট হলো আমরা মোটামুটি মানে স্যাটিসফাইড না হলেও থাকি, মানে খুশি থাকি যে না, যা সে এনিমিক না, তেমন এনিমিক না। আর যখন এটা 9 অথবা 9-এর নিচে নেমে যাবে তখনই তাকে ইনভেস্টিগেশন করতে হবে এনিমিয়াটা কি জন্য, কেন সে এতখানি এনিমিক, তার ইনভেস্টিগেশন করে বের করতে হবে এবং সেই কজ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এখন হলো এনিমিয়া কি কি টাইপের হতে পারে ডিউরিং প্রেগনেন্সি? ফিজিওলজিক্যাল এনিমিয়া অফ প্রেগনেন্সি, আর একটা হতে পারে প্যাথোলজিক্যাল এনিমিয়া অফ প্রেগনেন্সি। ফিজিওলজিক্যাল এনিমিয়া কি কি তোমার, এটা আমরা একটু আগে আলাপ করে ফেলি। ফিজিওলজিক্যাল এনিমিয়া, এই যে একটা বললাম
তোমার খুব আগে বিয়ে হয়ে গেছে, অল্প বয়স, হয়তো তার হিমোগ্লোবিনটা সেভাবে মানে সে নিজেও গ্রোয়িং এ বডিতে তোমার এমনিতে তো তোমার মিনারেলস, আয়রন সবকিছু বেশি বেশি লাগে। এর মধ্যে সে ক্যারিং, সে বাচ্চা নিচ্ছে, অথবা তার আগেও দু চারটা, আরেকটা মা চিন্তা করো, আগেই তার দু চারটা বাচ্চা হয়ে গেছে এবং তেমন একটা গ্যাপ হয় নাই, গ্যাপ না দিয়ে দিয়ে দ্রুত বাচ্চা হচ্ছে। সে এই যে কাণ্ডগুলো, এটা তার ফিজিওলজিক্যাল এনিমিয়ার একটা কারণ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা মনে রাখো, এগুলো জানো আমাদের দেশের এইসব, কিন্তু এটা জানতে হবে তোমাদের, প্রেগনেন্সিতে তোমার টোটাল আমাদের বডিতে যে হিমোস্টেটিক যে একটা ইন্টারনাল যে আমাদের যে একটা বডি মেকানিজম রয়েছে, সেটা চেঞ্জ হয়ে যায়, মারাত্মক ধরনের একটা চেঞ্জ আসে। ইন্টারভাস্কুলার স্পেস, এক্সট্রাভাস্কুলার স্পেসে খুব বড় ধরনের একটা চেঞ্জ আসে, হার্টে চেঞ্জ আসে, মোটামুটি মারাত্মক ধরনের একটা খুব বড় ধরনের একটা হিমাটোলজিক্যাল চেঞ্জ আসে, যেখানে আমরা কি দেখি, প্লাজমা ভলিউমটা 40 to 50% মতো বেড়ে যায়। প্লাজমা ভলিউমটা, এই ভলিউমটা বাড়ারও কারণ হলো টু মেনটেইন দ্য প্রেগনেন্সির কারণে এটা বাড়ে। যদি ভলিউমটা না বাড়ে তাহলে তোমার প্রেগনেন্সিটা ঠিকভাবে মেনটেন হবে না, হিমাটোলজিক্যাল প্রবলেম দেখা দিবে। তাই প্রেগনেন্সি মানে তোমার শুরুতেই একদম শেষ পর্যন্ত হিমোডাইলেশন হইতে থাকে, যে হিমোডাইলেশনটা হাইয়েস্ট হয়, সবচেয়ে বেশি হয় অ্যারাউন্ড 32 উইকস অফ প্রেগনেন্সি। প্রতিটা কথা মনে রাখবে, হিমোডাইলেশনটা সবচেয়ে বেশি বাড়ে হলো অ্যারাউন্ড 32 উইকস অফ প্রেগনেন্সি। হিমোডাইলেশন মানে কি, প্লাজমা ভলিউমটা খুব বেশি বেড়ে যায় 40 to 50%। আবার সাথে সাথে কিন্তু আরবিসি লেভেলও বাড়ে, আরবিসি লেভেলও বাড়ে, এটা বড় জোর 20% পর্যন্ত বাড়তে পারে। ওই প্রেগনেন্সি নিডের জন্যই আরবিসি বডি মেকানিজম থেকে আরবিসিও প্রোডাকশন হয়, কিন্তু সেটা মাত্র 20% বাড়ে। এখন দেখো ডেফিসিয়েন্সিটা কতখানি, এদিকে 40 to 50% যদি তোমার প্লাজমা ভলিউম বাড়ে, আরবিসি বাড়লো মাত্র 20%, না বাড়লে তো আরো খারাপ হইতো। আরবিসিও বাড়ে, হিমোপোয়েটিক সিস্টেমটা কিন্তু অ্যাগ্রাভেটেড থাকে, বেশি অ্যাক্টিভ থাকে, আয়রন অ্যাবজর্পশন খুব বেশি হয়, আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়, তোমার আয়রনের লেভেলও তোমার মানে যত পারে বডি চায় আয়রন লেভেলটা ব্লাডে ঠিক রাখতে। সবকিছু মিলিয়ে তোমার হিমোপয়েটিক সিস্টেমে এটা আসে, প্লাজমা যেমন বাড়ে আরবিসিও বাড়ে, কিন্তু আরবিসি মাত্র 20% বাড়াতে এই এনিমিয়াটা হয়ে যায়। এটার নামে হলো ফিজিওলজিক্যাল এনিমিয়া। এটা হবেই, এটা সবারই হবে, কিন্তু হবে না কাদের, যারা ভালোভাবে আগ থেকে তার আয়রন স্টোর আছে, সে একটা বাচ্চা হওয়ার পরে 2 বছর পর প্রেগনেন্ট হয়েছে, সে যথেষ্ট পরিমাণ সে ব্যালেন্স ডায়েট খায়, সে অথবা সে ঠিকভাবে স্বাস্থ্যের সবকিছু মেনে চলে, তার হয়তো ফিজিওলজিক্যাল এনিমিয়াটা হবে, তারও হবে, কিন্তু সেটা রিকভার করতে পারে বা কমবেট করতে পারবে, এটা অত বেশি করে ধরা পড়বে না। আর যে আগ থেকে এনিমিক, তার এই 32 উইকসের ব্যাপারটা, সময়কার ফিজিওলজিক্যাল এনিমিয়াটা কোন দিকে যাবে তোমরা নিজেরাই ধারণা করতে পারো। তাহলে যেটা ফিজিওলজিক্যাল বললাম এটা সবারই হবে, এটা সবার ক্ষেত্রে হবে, সেটা আমাদের ম্যানেজ করতে হবে সেভাবে যেন এটা ক্ষতিকর পর্যায়ে না পড়ে। ফিজিওলজিক্যালটা কারোরে আটকানো যাবে না, সেটা হবেই। যদি তার কেয়ারটা ভালো হয়, সে রেগুলার ঠিকভাবে এন্টিনেটাল কেয়ারে যায় এবং আমাদের পরামর্শ ঠিকভাবে মেনে চলে, এটা তার জন্য তেমন সমস্যা হবে না। প্যাথোলজিক্যাল এনিমিয়া, এগুলো কজ তোমরা জানো। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কিসের ডেফিসিয়েন্ট হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্ট হতে পারে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে, প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে, মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে, এগুলো হলো ডেফিসিয়েন্সি এনিমিয়া। হিমোরেজিক হতে পারে, যেমন এপিএইচ হলো, এটার জন্য হতে পারে, ক্রনিক যেমন ব্লিডিং পাইলস আছে তার, অথবা হুকওয়ার্ম ইনফেস্টেশন আছে, বা তার ব্লিডিং গাম আছে, যে কোনো কারণে ক্রনিক ব্লিডিং এর কারণে তার হিমোরেজিক এনিমিয়া হতে পারে। আর একিউট হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্টালি কোনো হিমোরেজ হলো, যে কোনো বডির কোনো জায়গা থেকে হঠাৎ করে যে কোনো কারণে তার এটা হলো, তারপর হলো ভিটামিন আর অথবা এপিএইচ হলো, এগুলো হলো তোমার হিমোরেজিক কজ। হেরিডিটারি কিছু তোমার হিমোগ্লোবিনের প্যাথি রয়েছে, সিকেল সেল হিমোগ্লোবিনের প্যাথি, আরো কিছু কিছু হিমোগ্লোবিনের প্যাথি আছে, এগুলো নামটা জেনে নিও শুধু, এগুলো সম্বন্ধে তোমাদের এই স্টেজে অত পড়তে হবে না। থ্যালাসেমিয়া থাকতে পারে মায়ের, হেরিডিটারি হিমোলাইটিক এনিমিয়া থাকতে পারে, এইসব বোন ম্যারো ডেফিসিয়েন্সি ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট হলো এনিমিয়া অফ ইনফেকশন, এটাও হতে পারে, এটা হলো তোমার প্যাথোলজিক্যাল এনিমিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কজ হলো এনিমিয়া, যেমন ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, কালাজ্বর, এগুলো থাকলে সে এনিমিক এমনিই থাকবে, এরপরে যদি আরো প্রেগনেন্ট হয় তার অবস্থা আরো খারাপ হবে। তারপর হলো ইউটিআই, প্রেগনেন্সিতে ইউটিআই খুব একটা কমন অকারেন্স, সেটা থেকেও সে এনিমিক হতে পারে। তাহলে ক্রনিক যদি কোনো ইনফেকশন, একিউট বা ক্রনিক, যে ধরনের ইনফেকশন হয় না হোক না কেন,
সেটাও প্যাথোলজিক্যাল এনিমিয়া করতে পারে। নিওপ্লাজম যদি বডিতে থাকে, কোনো ক্যান্সার কন্ডিশন যদি থাকে, যদি কোনো হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি থাকে, এই ধরনের, এগুলো হলো তোমার প্যাথোলজিক্যাল এনিমিয়া। প্যাথোলজিক্যাল এনিমিয়া সবার জন্য, সবার ক্ষেত্রেই ঘটতে পারে, বাট এরকম ডেভেলপিং কান্ট্রিগুলোতে বিশেষ করে ওই যে হুকওয়ার্ম, টুকওয়ার্ম, হাবিজাবি, কালাজ্বর, মালাজ্বর, এগুলো এদিকে বেশি হয়। এটা মনে রাখবে, ওই গরিবের উপর আর কি সবকিছুই পড়ে, এই জন্য গরিবকে সাবধানে থাকতে হবে। গরিবের তার বাচ্চা কম হচ্ছে না, সে তো বেশি বেশি বাচ্চাই নিচ্ছে, এদের চেয়ে এদিকে কেয়ারফুল হতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা জেনে গেছি যে হিমোডাইলিউশনটা হয় ফিজিওলজিক্যাল, যে হিমোডাইলিউশন, এটা মনে রাখতে হবে অ্যারাউন্ড 32 উইকস। এই সময় এটা খেয়াল রাখতে হবে, সেই সময়ে তোমার হাইয়েস্ট ডাইলিউশন হয়, এনিমিক হইতেই পারে এটা। তাহলে এখন হলো তোমার ফিজিওলজিক্যাল এনিমিয়ার ক্রাইটেরিয়াটা দেখো বইতে আছে, এটা একটু দেখে নিও। হিমোগ্লোবিন 10 গ্রাম পার্সেন্টের নিচে হলে, মানে 10 গ্রাম পার্সেন্ট হয়ে যায়, এর নিচে হলে তো খারাপ হয়ে যাবে। আরবিসি 3.2 মিলিয়ন, হিমাটোক্রিট হবে 30%, এবং পেরিফেরাল ব্লাড স্মেয়ার করলে দেখা যাবে যে নর্মোসাইটিক, নর্মোক্রোমিক পেরিফেরাল কি আছে, সেন্ট্রাল পেলোর পেরিফেরিতে থাকে। তাহলে ক্রাইটেরিয়া ফিজিওলজিক্যাল এনিমিয়া বইতে যা আছে হুবহু এটা পড়বে, এখানে আর তেমন কিছু পড়া লাগবে না। তারপর হলো তোমার যে নর্মাল ব্লাড ভ্যালু যেগুলো দিছে, এগুলো অত মনে রাখতে পারলে ভালো, খুব একটা তোমাদের জন্য অত রিলেটেড না। আমি দেখে দেখে পড়াচ্ছি, যেটা পরীক্ষা না আসে তেমন বা না বললে ওগুলো অত দরকার নেই, মাথা নষ্ট হয়ে যাবে, এটা বিরাট এক চ্যাপ্টার, এনিমিয়া অনেক বিরাট চ্যাপ্টার। আচ্ছা, তাহলে ওই কজটা মনে রেখো, এনিমিয়া ইন প্রেগন্যান্সি, এটা কেন হয় কজ, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল কজ, এই দুটো খুব ভালোভাবে মনে রাখতে হবে। মেইন কজগুলো মনে রাখতে হবে, যেগুলো বেশি কমন আমাদের, ওগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেহেতু এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কাজের পেশেন্ট আসলে তোমার ট্রিটমেন্ট করতে যেন সমস্যা না হয়, ওই জন্য আসল ঘটনাগুলো খুবই মনে রাখতে হবে। তারপর হলো আমাদের এইদিকে মানে এই টপিক কান্ট্রিগুলোতে, মানে ডেভেলপিং কান্ট্রিগুলোতে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কেন আমাদের এই দিকে কেন বেশি, এইসব এলাকাতে কেন এনিমিয়া বেশি। সবার আগে হলো ফল্টি থিং, মানে ফল্টি নলেজ, অথবা কি বলবো, তার জ্ঞানে নেই, তার এডুকেশনে নেই, সেজন্য সে বুঝে না আমার কি খেতে হবে, কোন খাদ্যটাতে এনিমিয়া আছে, সরি আয়রন আছে, এটাই জানে না। অথবা জানলেও সে তোমার কোনো সুপারস্টিশন দ্বারা সে প্রভাবিত হয়, এটা খাইও না, এটা খাইলে বাচ্চার ক্ষতি হবে, এটা খাইলে বাচ্চা বড় হবে, এটা খাইলে তুমি মোটা হয়ে যাবে, এটা খেলে শরীর ফুলে যাবে, এইভাবে ফলস বিলিফের জন্য সে কোন খাবারটাতে আয়রন আছে এটা জানে না, জানলেও খায় না, একটা প্রবলেম কিন্তু বড় ধরনের। আরেকটা হলো রাঁধতে গিয়ে রান্নার ফল্টি টেকনিক, রান্না করতে গিয়ে নষ্ট করে ফেলে, আয়রনের কন্টেন্ট যেটা সেটাকে খারাপ করে ফেলে, আয়রন হলো না। ফল্টি অ্যাবজর্পশন, আমাদের অনেকেরই খাবারের মেনুটা এরকম থাকে যেটা আয়রন অ্যাবজর্পশনে সমস্যা করে, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আয়রন অ্যাবজর্পশনে হয় না, এটা মনে রাখতে হলে একটা বিরাট একটা প্রবলেম। ফল্টি আয়রন অ্যাবজর্পশন হতে পারে, যেমন ময়দা, ইয়েতে যদি তোমার খাবারে যদি ধরো ময়দাতে কি থাকে, ফাইটেট থাকে, মনে রাখবা, একটা উদাহরণ দিলাম, এই ফাইটেট হলো আয়রন অ্যাবজর্পশন। এখন তুমি আয়রন কন্টেনিং একটা ফুড খেলে, সাথে তোমার ময়দার তৈরি ধরো পরোটা থাকলো, হ্যাঁ একটা খাবার থাকলো, সেটা অবশ্যই তোমার আয়রন অ্যাবজর্পশনে হ্যাম্পার করবে। এই ধরনের একটা উদাহরণ। এই যে ফল্টি খাবার মেনু, ফল্টি খাবার, খাওয়া দাওয়ার সবকিছু জিনিস আছে, খাবার আছে, গরিব টরিব না, কিন্তু এই যে ফল্টি টেকনিক, বুঝে না কিসের সাথে কি খাবো, এটা একটা ইয়ে। তাহলে কি পাইলাম, কোন খাবারে আছে এটাও জানি না, জানলেও খাচ্ছি না, রান্না করতে গিয়ে নষ্ট করে ফেলতেছি, খাইলাম ঠিকভাবে অ্যাবজর্পশনে হইলো না, এগুলো হলো আমাদের আরেকটা বিরাট কারণ। আর হলো তোমার এগুলো বলে ফেলছি আমরা, আমাদের রিপিটেড, আমাদের মায়েদের রিপিটেড ব্লাড লস বিভিন্ন কারণে, রিপিটেড প্রেগনেন্সির জন্য। তারপর হলো তোমার এদিকে হলো হুকওয়ার্ম ইনফেস্টেশন, বিশেষ করে সিলেটে এটা পাবে, তোমার চা বাগানে যারা কাজ করে এরা খালি পায়ে টি গার্ডেনে হাঁটে, এবং এদের হুকওয়ার্ম ইনফেস্টেশন বেশি হবে, ওই জায়গার পেশেন্ট গুলো যারা আসে ম্যাক্সিমামে খুব বেশি এনিমিক থাকে। এই ধরনের সব মিলে আমাদের এনিমিয়ার পেশেন্ট খুব বেশি। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো গ্রসলি মনে রাখতে হবে। এখানে থেকে হেডিং আছে দেখো, কিন্তু এত কঠিন ভাবে দেওয়া, এত কঠিন ভাবে পড়ার ইয়ে করো না, আমি যেভাবে বলে যাই ওইভাবে খালি দাগে আনো, ওইভাবে পড়বা, এত কঠিন করে পড়তে পারবা না। যে ফল্টি অ্যাবজর্পশন, ফল্টি ইনটেক, এইরকম ভাবে বলতে পারলে হবে, আর বেশি ইয়েতে যাওয়া দরকার নাই। আচ্ছা, তারপর এদিকে হলো আরেকটা কারণে বাড়তে পারে, ধরো কোনো মায়ের নর্মাল আছে সবকিছু, তারপরেও তার ইনক্রিজ ডিমান্ড থাকতে পারে, যেমন মাল্টিপল প্রেগনেন্সি, একাধিক বাচ্চা থাকলে তার বেশি বেশি ডিমান্ড থাকবে, এটা মনে রাখা লাগবে। তারপর হলো ওই আরেকটা হলো যে দ্রুত বাচ্চা নিচ্ছে, তারও বেশি ডিমান্ড থাকবে,
এটা খুবই সমস্যা। ধরো তুমি মনে করতে পারো আমি তো তাকে ভালোভাবে আয়রন আয়রন দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি আয়রন কন্টেনিং ফুড থাকতে, তারপর আয়রন সাপ্লিমেন্টও দিচ্ছি, তারপরে কেন বেশি লাগবে? এখানে বুঝতে হবে তার ডিমান্ড এখানে বেশি, তাকে সেই পরিমাণে দিতে হবে। আচ্ছা, এখন হলো যে তুমি কেমন করে বুঝবে সে যে এনিমিক? এই এনিমিয়াটা তোমরা এবারের পরীক্ষা শুনছো কিনা তোমাদের সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করবে। আমরা পরীক্ষা এটা একদম আমি সাজিয়েছি। পরীক্ষাটা এবার কিভাবে নিছি, কেসের কাছে স্টুডেন্টদের খালি হিস্ট্রির জন্য নিয়ে গেছি। কেসের কাছে নিয়ে গেলে পরীক্ষা আরো ওদের খারাপ হইতো, যেভাবে প্রিপারেশন নিতে পারে নাই। এই জন্য আমি খালি তোমার দিয়ে নর্মাল মানুষদের মানে আমাদের আয়াটা এদেরকে বসিয়ে রেখে নর্মাল কিছু যেমন ইডিমা, এনিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ব্লাড প্রেশার এগুলো মাপতে বলছি, দেখতে বলছি। এটাই তাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন হিসেবে দেখিয়েছি না করার চাইতে। এটাতে অনেকে ভুল করছে। এবং আমার কমন প্রশ্ন, আমি যখন বেড সাইডে তোমাদের পরীক্ষা নিতাম, আমার খুব একটা কমন কোশ্চেন হইতো এনিমিয়া দেখানো। কি জন্য এবার বুঝতে পারতেছো কি জন্য আমি এনিমিয়া নিয়ে পড়তাম? কারণ এটা অনেক বেশি প্রিডোমিনেন্ট আমাদের সোসাইটিতে এবং অনেক ম্যাটারনাল ডেথের এটা কারণ। এই জন্য এনিমিয়া তোমাকে দেখতে হবে, দেখাইতে হবে, বুঝতে হবে। মেডিসিনে তোমরা এনিমিয়া দেখা শিখবে। তাহলে মেইনলি আমরা এনিমিয়াতে কি দেখবো? পেলর দেখবো। পেলর কোথায় থেকে? সাধারণত আমরা লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, এই দেখো এভাবে দেখতে, এই যে আমি ধরছি আমার চোখ দেখো, এই হলো লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। এই যে ধরতেছি এটা লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, যেটা দেখা যাচ্ছে। স্ক্লেরা বলবা না, ওটাতে গিয়ে দেখে জন্ডিস দেখে। এই যে আমি দুই চোখে দেখাতে হবে, আমরা কি হাত দিয়ে পারতেছি দেখাই। দাঁড়াও, এই যে তুমি জেন্টলি পেশেন্টকে বলবো আপনি উপরে তাকান, আর একই টাইমে এভাবে টানবে, টেনে এই যে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। এখন দেখাইলা, এখন যদি বলি তুমি কি দেখলা, এটাই বলতে পারলা না যে ম্যাডাম পেলর আছে কিনা দেখছি, পেলর, ঠিক আছে। এরপরে দেখতে হবে কি, টাং, জিব্বা বাইর করেন। জিব্বাতে কিন্তু অনেক ক্লিনিক্যালি অনেক কিছু দেখা হয়। টাঙ্গে এর আগে জিব্বাতে ঢুকার আগে দেখবে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এটা তোমরা জানো ফিজিওলজিতে আমি যে পড়ছি আমার মনে আছে। রাইবোফ্লাভিনের অভাবে হয় এই পেশেন্টদের, এনিমিক পেশেন্টদের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়, এই জায়গায় ঘা থাকে। তারপর টাঙ্গে জিব্বা বের করতে বললে জিব্বাতে দেখবা গ্লোটসাইটিস। গ্লোটসাইটিস কিভাবে বুঝবে? স্মুথ হয়ে যায়। দেখো আমাদের সবার টাং কিন্তু একটু রাফ, নর্মাল মানুষদের টাং রাফ থাকে, এখানে পেপিলা থাকে রাফ হয়ে থাকে, এদের স্মুথ হয়ে যায় একদম সমান প্লেন। এবং তোমার চামড়া উঠে যায় যেরকম এরকম থাকে। আবার কারোর পেলর থাকে, এই চামড়া যখন বেশি উঠে যায় এটা হলো গ্লোসাইটিস। এর আগের স্টেজটা হলো পেলর। পেলর থাকে মানে রেডনেস থাকে না। আর যখন একদম তোমার গ্লোসাইটিস হয়ে স্কিন উঠে যায়, স্মুথ হয়ে যায়, এবং তখন কিন্তু আবার লাল হয়ে যায়। ওই লালকে তুমি বুঝো না, ধরে নিও না যে তার তো পেলন নাই, এটা আরো খারাপ কন্ডিশন, এটা আরো খারাপ। তার গ্লোসাইটিস হয়ে গেছে, একদম কিরকম একটা টাংটা কেমন জানি মাংসের মতো দেখা যায়, কোন উপরের আবরণটা নাই, কিচ্ছু নাই, এটা গ্লোসাইটিস, এটাও আয়রন ডেফিসিয়েন্সি। তো আমি ওদের জিজ্ঞেস করি কি দেখছো? ম্যাডাম টাং দেখছি। তো টাং দেখলে হবে নাকি, কি দেখছো ওখানে বলো, আর বলতে পারে না। তাহলে কি বলবো? ম্যাডাম পেলর দেখবো, লস অফ পেপিলা দেখবো, এই কথা বলাই লাগবে, এই কথা বলতে হবে। লস অফ পেপিলা এন্ড গ্লোসাইটিস, লস অফ রাফনেস, পেলর, লস অফ পেপিলা, লস অফ রাফনেস, লস অফ এন্ড গ্লোসাইটিস, এটা টাঙ্গে দেখতে হবে। আর এবার আসো হাতে, হাতে কি দেখবো? এই যে আমার ক্রিজ গুলো আছে এগুলো তোমার ফেল হয়ে যায়। এখন দেখো ডান হাত বাম হাত খেয়াল রাখবে। তোমাদেরকে মেডিসিনে বা কোথায় শিখায় জানি না, ডান হাত ছেড়ে দিবা, কোনোদিনও ডান হাত নিয়ে টানাটানি করবা না, আগে বলে রাখি। এগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশন কোনোদিন তোমাদের দেখাইতে পারি কিনা জানি না, আমি এই জন্য আমার লেকচারে কিন্তু অনেকখানি পড়াই ফেলি। এর আমার সময়ও লাগে বা তোমাদের হয়তো কষ্ট হয়, কিন্তু আমি কভার করার চেষ্টা করি। এবং আমি যেটা অনেস্টলি যেটা পরীক্ষায় ধরি আমি ওগুলোই পড়াই, জরুরিগুলো। পেশেন্টের বাম হাত তোমার বাম হাত, বারবার বলতেছি, এবং এটা ইজি। আমি ক্লাস ইয়েতে গ্যালারির ক্লাসে কিন্তু স্টুডেন্টকে ডেকে নিয়ে দেখাই দিতাম পেশেন্টের বাম হাত এবং তোমার বাম হাত এভাবে পাশাপাশি মিলায়ে দেখে নিবে পেলর কতখানি। এখন তুমি যদি পেলর থাকতো তাহলে তার হবে না। আশা করি মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমরা পেলর হবে না, তোমাদের পেল থাকবে না। তোমার হাত, তুমি যদি মোটামুটি এনিমিক না হও, তোমার বাম হাতের সাথে পেশেন্টের বাম হাত মিলাবে তালুটা, ঠিক আছে? এটা একটা আর্ট, মিলানোটা একদম ইজি। দুই হাত নিয়ে টানাটানি করবা না, বারবার বলতেছি। এবার আসো নেল বেড। নেল বেডে দেখবে, দেখতেই দেখা যায় নেল বেড গুলো পেল থাকে। আর যেটা করবে ক্যাপিলারি রিফিলিং, এই দেখো আমি নখে কিভাবে দেখি, নখের এখানে নখকে স্কুইজ করে ছেড়ে দিব, দেখবো কত তাড়াতাড়ি এটা আবার এরকম করে নখকে টিপ দাও, এভাবে চাপ দিলে দেখো পেল হয়ে যায়। আবার ছেড়ে দিলে দেখো কত দ্রুত ফিল হয়। এই যদি দ্রুত ফিল হয়ে যায় এনিমিয়া নাই, গুড। যদি একটু সময় নেয় তখন বুঝতে হবে এনিমিয়া আছে।
আর যার খুব বেশি এনিমিয়া হয়ে যায় তার ইয়েতে সোলেও দেখা যায়, সোলেও বোঝা যায় তাকে টোটালি তাকে ইল লাগে। তবে যে যে পয়েন্টগুলো বলছি, লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, তারপর হলো টাং, এই দুটো খুবই জরুরি। এগুলো এটার কথাগুলো আমি যা বলছি ঠিক তাই বলতে হবে। তারপর হলো হাতে দেখতে হবে, হাতটা পেলোর দেখা যাবে যে এই যে করোনাতে তোমার কোভিডের সময় আমি ম্যাক্সিমাম সময় প্রেজেন্টেশন ধরতে, তার জন্য তো রিস্ক, শুধু হাতটা দেখাই, হাতটা মিলাই নেই, যে দেখি আপনার হাতটা দেখেন, বাম হাতটা, ডান হাত না। হ্যাঁ, হাতের এই যে এটা কি কি সারফেস বলে এটাকে, হাতের তালু, ডরসাম, আর এটা পামার সারফেস, পামার সারফেস দেখবে, ক্রিজ গুলা দেখবে, পামার ক্রিজ গুলো দেখবে, পেইল, হাতটাকে পেইল লাগবে, এবং ভালোভাবে বোঝার জন্য তোমার হাতের সাথে মিলাও, তোমার বাম হাত তার বাম হাত, ঠিক আছে? এতে তুমি যদি এনিমিক না হও তুমি এটা বুঝতে পারবে। আর লাস্টে হলো ক্যাপিলারি রিফিলিং। ক্যাপিলারি রিফিলিং কেন তোমরা ভাইদের কাছে এবার জিজ্ঞেস করো না ভাই কিভাবে আপনাদের কেস নিচ্ছে, এভাবেই তাদের কেস নিচ্ছে, কিন্তু কোনো কেসের কাছে যায় নাই। জিজ্ঞেস করছো তো, কোনো কেসের কাছে যায় না, এটা হয়তো তাদের পরীক্ষা একটু সহজ হয়েছে, কিন্তু কি কেসটি আছে এটা কিন্তু ভালোভাবে আমাদের কাছে লেখা ছিল, সে ঠিকভাবে খাতা লিখছে কিনা, এবং কেস রিলেটেড কোশ্চেনের আনসার দেওয়া লাগছে, একদম এভাবে করা হয় নাই, স্ট্যান্ডার্ড ওয়েতে নেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা পরীক্ষা দিতে দিতে আশা করি এগুলো হবে না, আমরা কেসের কাছে পরীক্ষা নিতে পারবো। এই তাহলে এইভাবে ক্লিনিক্যালি আমরা এনিমিয়া আছে কিনা দেখবো। তো একটা কথা শিখিয়ে দেই, এইভাবে যে দেখলাম আমরা আমি এখানে কোনো হিমোগ্লোবিনও মাপি নাই, হিমাটোক্রিটও মাপি নাই, ক্লিনিক্যালি দেখলাম। এখানে যদি আমরা এনিমিক পাই, এটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, কিন্তু গোড়া দিয়ে লিখে দিও ক্লিনিক্যালি। ক্লিনিক্যালি কথাটা মনে রাখবা, তোমার চোখের দেখা একরকম, আমার দেখা আরেক রকম, আরেকজনের যেমন জয়ের একরকম হবে, তহিদের আরেক রকম হবে, মালিয়ার আরেক রকম হবে, ইশতিয়াকের আরেক রকম হবে, সবার ধারণা চোখের দেখা একরকম না। এই জন্য কথাটার আগে সবসময় যখন আমরা ইনভেস্টিগেশন ছাড়া বলি ক্লিনিক্যালি এনিমি, ক্লিনিক্যালি জন্ডিস, এই কথাগুলো মনে রাখবে। আর যদি ওই ডিগ্রি অনুযায়ী পেলোরের ডিগ্রি অনুযায়ী মাইল্ড মডারেট সিভিয়ার কথাটা লিখবে, পিছন দিয়ে ক্লিনিক্যালি কথাটা লিখে রাখবে, ঠিক আছে? কখনো কখনো তোমার খুব বেশি যদি হয়ে যায়, সব সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে ম্যাটাল এরিয়াতে। কখনো কখনো তোমার বেশি হয়ে গেলে, তার হার্টটাতে ধরে গেলে, কার্ডিয়াক ফেলিউর হয়ে গেলে, তখন লাংসেও ক্রিপিটেশন চলে আসতে পারে। এগুলো হলো খুব খারাপ কন্ডিশন যখন হয়। তারপর হলো পেশেন্টের এমনিতে এনিমিয়া তো থাকবে, সে প্রিএক্লাম্পসিয়াতে যে প্রবলেম গুলো হয় ওই ধরনের ফিচার নিয়েও আসতে পারে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো হলো ক্লাসিফিকেশন, মানে ডিগ্রি, কি কি ধরনের ডিগ্রি থাকবে। যে আমি মাইল্ড মডারেট সিভিয়ার বললাম, কখন মাইল্ড, কখন মডারেট, কখন সিভিয়ার বলবে। মাইল্ড হলো যদি 8 to 10 গ্রাম পার্সেন্টের মধ্যে থাকে হিমোগ্লোবিন, সেটা হলো মাইল্ড এনিমিক। যদি এটা 8 to 7 এর লেস দেন 8 to 7 গ্রাম পার্সেন্ট হয়, এটা হলো মডারেট, এন্ড সিভিয়ার হবে লেস দেন 7 গ্রাম পার্সেন্ট। বইতে আছে, এটুক জানতেই হবে, এই জায়গাটা দাগিয়ে ফেলো, ডিগ্রি অফ এনিমিয়া বইতে এটা দেখে নিও। তারপর হলো কোন ধরনের এনিমিয়া, কি ধরনের, কি কি ধরনের হইতে পারে, তাহলে আমরা বলে ফেলি ডেফিসিয়েন্সি এনিমিয়া গুলো কি হয়। আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন B12 এগুলো তোমরা জানো, তাও একটু রিপিট করি আমরা। ডেফিসিয়েন্সি হতে পারে, আর ডাইমরফিক হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হবে, হাইপোক্রোমিক নর্মোসাইটিক এনিমিয়া। এটা কোথায় পাই আমরা, পেরিফেরাল ব্লাড ফিল্ম। হিমোগ্লোবিন তো তার কম থাকবেই, হিমাটোক্রিট কম থাকবেই, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা বুঝতে পারবো কি থাকে, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হবে আয়রন ডেফিসিয়েন্সিতে, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে ম্যাক্রোসাইটিক, এগুলো জানো তোমরা, ঠিক আছে? আর যদি দুইটা ডেফিসিয়েন্ট হয়, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি, তাহলে হলে ডাইমারফিক, মানে দুই ধরনের পাবে। এই হলো ডেফিসিয়েন্সি এনিমিয়ার একটা মোদ্দা সাধারণ একটা ক্লাসিফিকেশন। আয়রন ডেফিসিয়েন্সি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, ম্যাক্রোসাইটিক অথবা মেগালোব্লাস্টিক, আর ডাইমরফিক, মনে থাকবে তো? এইদিকে আমরা ডেফিসিয়েন্সি কি কি আবার রিপিট করি, এই জায়গা কি কি ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে। যাই হোক, এই মূল ডেফিসিয়েন্সি হলো এগুলো। আবার এইগুলোকে বোঝার জন্য তোমার আয়রন ডেফিসিয়েন্সিতে কেমন হবে, ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কেমন হবে, এটার জন্য আমরা কি করব, পেরিফেরাল ব্লাড ফিল্ম করব। একটা তো হবে মাইক্রোসাইটিক, আর একটা হবে ম্যাক্রোসাইটিক, দুইটা মিলিত যদি ডেফিসিয়েন্সি থাকে সেখানে হবে ডাইমারফিক। সোজা কথা, একটু বলতে পারলে হবে। তারপর হলো তোমার ওই যে MCHM, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মিন কর্পাসকুলার ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এগুলো কিন্তু তোমার ডায়াগনোসিসে হেল্প করে।
কি ধরনের কোন টাইপের হিমোগ্লোবিন অ্যানিমিয়া হয়েছে সেটা বোঝার জন্য এটা তোমার ফার্দার ইভ্যালুয়েশন যদি দরকার হয় এগুলো বের করে তখন বুঝতে হবে। তোমার বলছে টিপিক্যাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি কি থাকে এটা এখানে তারা একটু বলছে। এটা তোমরা তোমাদের জানার জন্য খুব একটা পরীক্ষায় ধরি না, আসে না, কিন্তু তোমাদের জানার জন্য এই জায়গাটা পড়ে রাখো। হিমোগ্লোবিন লেস দেন 10 গ্রাম পার্সেন্ট থাকবে মানে টিপিক্যাল আয়রন ডেফিসিয়েন্সিতে। রেড ব্লাড সেল থাকবে লেস দেন 4 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, পিসিবি হবে লেস দেন 30%, এমসিএইচসি থাকবে লেস দেন 30%, মিন কর্পাসকুলার ভলিউম হবে লেস দেন 75 এন্ড মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন হবে লেস দেন 25 পিকোগ্রাম। এইটা তোমাদের জানার জন্য মনে রাখো, আমি তা বলে রাখলাম, তেমন একটা পরীক্ষা আসে না, তবে তোমাদের জানার জন্য ভবিষ্যতে এগুলো মেডিসিনও লাগতে পারে, অন্য যে কোনো জায়গায় এটা লাগবে। আমি আসলে তোমাদেরকে আমি এমন কিছু সাবজেক্ট পড়াই যেটা একেবারে জীবনের সাথে মিলিত। তোমার যে কোনো আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার ঘরে তোমার আম্মু, তোমার ভাবি, এদের জন্য তোমাদের দরকার হইতে পারে, ওই জিনিসগুলো আমি বেশি পড়াই, জানার জন্য এগুলো পড়বে, সব পরীক্ষার জন্য না, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে আমাদের আর কি ইনভেস্টিগেশন করতে হবে? আমরা আগে জেনে নিলাম কি টাইপের, বিভিন্ন ধরনের হিমোগ্লোবিনের টেস্ট করে আমরা জেনে নিলাম কি টাইপের এনিমিয়া। আর হিমোগ্লোবিনের প্যাথি হলো তোমার হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস করে, এই লাইনটাই খালি মনে রাখো, হিমোগ্লোবিনের প্যাথি আছে কিনা সেজন্য আমার হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস করে বের করতে হবে। আমরা এগুলো করে দেখলাম, পেরিফেরাল ব্লাড ফিল্ম, তারপর অন্যান্য টেস্ট এমসিবি, এমসিএইচ, এগুলো করে দেখলাম মোটামুটি সব নরমাল আছে, তাহলে সে কেন এত এনিমিক? তখন তোমার হিমোগ্লোবিনের প্যাথি বের করতে হয়, এক কথা তোমার আনসার দিবা, সেটার জন্য আমাদের হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস করতে হবে। বইতে অনেক কথা, এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, সব মনে রাখতে পারবা না, এগুলো আপাতত না বললেও হবে। তারপর হলো তুমি স্টুল এক্সামিনেশন করতে হবে, অকাল ব্লাড টেস্ট মনে আছে কিনা? অকাল ব্লাড টেস্ট করতে হবে, কোনো তোমার জিআই ট্র্যাক্টে কোনো ব্লাড লস হচ্ছে কিনা। ইউরিন পরীক্ষা করতে হবে, ইউরিন এ ইনফেকশন আছে কিনা। বডির যে কোনো জায়গায় যদি সেপসিস থাকে, মনে রাখবা যে কোনো জায়গায় যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু এনিমিয়া হবে, এনিমিয়া হয়। এই জন্য স্টুল এক্সামিনেশন করতে হবে, ইউরিন এক্সামিনেশন করতে হবে ফর এনিমিয়া, ফর ইনফেকশন এন্ড ফর আরবিসি, আসলে কোনো ইউরিন দিয়েও কোনো ব্লাড লস হচ্ছে কিনা। আর স্টুলে আমরা কি জানি, অকাল ব্লাড টেস্ট করতে হয়, এটা তোমরা ভালো জানো। তোমার অকাল ব্লাড টেস্ট করলে যদি আরবিসির উপস্থিতি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তোমার জিআই ট্র্যাক্ট দিয়ে তার ব্লিডিং যে কোনো ধরনের ভাবে হোক না কেন, জিআই ট্র্যাক্ট দিয়ে তার ব্লাড লস হচ্ছে, ব্লিডিং ফাইলস হতে পারে। তারপর হলো যে আপার ইয়েতে জিআই ট্র্যাক্টে তোমার আলসার হতে পারে, আলসার থেকে ব্লিডিং হতে পারে, মেলেনা থাকতে পারে, এই জন্য নানাভাবে হলো ব্লাড লস হতে পারে জিআই ট্র্যাক্ট থেকে। এই জন্য স্টুল, ইউরিন এগুলো এক্সামিনেশন করতে হয় কোনো এক পর্যায়ে যদি সরাসরি কজটা না জানা যায়। তারপর হলো এখানে দেখো বোন মনো স্টাডির কথা বলছে, এগুলো সাধারণত তোমরা মুখ দিয়েও বলবা না, যখন আমরা কোনো কজ না খুঁজে পাই, বাট পেশেন্টটা ভালো হচ্ছে না, তার লাইফ সেভিং, রাখো তার প্রেগনেন্সি, লাইফ সেভিং এর জন্য তার তখন বোন মনো স্টাডি করে বের করতে হবে কেন তার এনিমিয়া তার হচ্ছে, শুধু প্রেগনেন্সির জন্য দরকার না, সবকিছুর জন্য দরকার। ওর মধ্যে কথাগুলো মনে রাখো, আমাদের কি কি টেস্ট করতে হবে। আচ্ছা, কজ যদি আমরা জেনে যাই, যেখানেই কজ আছে, যে বডির যে কোনো জায়গায় যদি কোনো ধরনের ইনফেকশন পাই, অবশ্যই সাথে সাথে সেই ইনফেকশনটাকে কিউর করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিয়ে ট্রিটমেন্ট করে নিতে হবে। এছাড়া যদি দেখা যায়, যেমন ধরো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পাইছে পেরিফেরাল ব্লাড ফিল্মে, হ্যাঁ হিমোগ্লোবিন কম আছে, ব্লাড ফিল্মে মেগালোব্লাস্ট পেয়েছি, বড় বড় আরবিসি, তখন আমরা ফলিক অ্যাসিড লেভেলটাও করে দেখতে পারি। ফলিক অ্যাসিড লেভেল কম হলে তখন বুঝে যাব যে এটা ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যদি কম থাকে তখন আমরা ফলিক অ্যাসিড দিলাম, সাথে আয়রনও দিলাম, আয়রন ফলিক অ্যাসিড দুটো একসাথে দেওয়াই নিয়ম, ঠিক আছে। এভাবে আমাদের ধাপে ধাপে আগে দেখতে হবে কোনটা ডেফিসিয়েন্সি, সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট করব। তারপর হলো পেশেন্টকে কখন ভর্তি দিতে হবে। এই ধরনের পেশেন্ট আসছে এনিমিক পেশেন্ট ইন প্রেগনেন্সি, তাকে ভর্তি দিতে হবে যখন 7.5 গ্রাম পার ডিএল পার্সেন্ট বললে হবে, 7.5 গ্রাম পার্সেন্টের নিচে নেমে গেলে পেশেন্টকে অ্যাডমিশন দিতে হবে। অ্যাডমিশন দেওয়ার কারণ হলো তুমি ফাইন্ড আউট করো কজটা কি এবং তার ট্রিটমেন্ট, দুইটার জন্যই তোমাকে অ্যাডমিশন দিতে হবে। এখন হলো কমপ্লিকেশনস অফ এনিমিয়া ইন প্রেগনেন্সি, এটা জরুরি, এটা একদম পুরাটা পড়বে। কমপ্লিকেশনস অফ এনিমিয়া ইন প্রেগনেন্সি এটা পুরোটা করতে হবে। প্রিএক্লাম্পসিয়া হইতে পারে, ইন্টারকারেন্ট ইনফেকশন হইতে পারে। দেখো ইনফেকশন ইজ এ কজ অফ এনিমিয়া এন্ড এনিমিয়া ইজ এ কজ অফ ইনফেকশন, একটা আরেকটার সাথে জড়িত। ইন্টারকারেন্ট ইনফেকশন, যে এনিমিক তার বেশি ইনফেকশন হয়। হার্ট ফেলিউর হইতে পারে, হার্ট ফেলিউর সাধারণত তোমার কখনো 30 to 32 উইকসে, যখন হেমোডাইলিউশনটা বেশি থাকে এই সময় এনিমিয়াটাও বেশি হবে, এই সময় হার্ট ফেলিউর হতে পারে। আরো আছে, আরো টাইম আছে, তোমার টার্মে গিয়ে হইতে পারে, বিশেষভাবে হার্ট ফেলিউর হইতে পারে লেবারে গেলে, ডিউরিং লেবার,
ডেলিভারি পেইন যখন উঠলো তখন হইতে পারে। আরেকটা টাইম আছে হার্ট ফেলিউরের, আরেকটা হলো পোস্টপার্টাম হইতে পারে। পোস্টপার্টাম পিরিয়ডে এনিমিক পেশেন্টে যদি তুমি কারেকশন না করো, ট্রিটমেন্ট না করো, পোস্টপার্টাম ইমিডিয়েট পোস্টপার্টাম পিরিয়ডে তার হার্ট ফেলিউর হইতে পারে। তাহলে এই সময়গুলো মনে রাখবা কখন কখন এনিমিক হার্ট ফেলিউর হইতে পারে। প্রথমে হলে 32 উইকস, তখন কেন? তখন হিমোডাইলিউশন হয়। টার্মে গেলে তখন আলটিমেট ডেফিসিয়েন্সিটাও দেখা যায়। লেবারে গেলে কেন হয়? লেবারে গিয়ে পেশেন্টের এক্সজশন বাড়ে এবং ওই যে তোমার যে ইয়েটা হয়, কন্ট্রাকশনটা যেটা হয়, ভেসো কন্ট্রাকশনও হয়, তোমার ইয়েটা লোড কি যেন ভেনাস রিটার্নটা হার্ট সইতে পারে না, তখন তখন হার্ট ফেলিউর হইতে পারে এবং ইমিডিয়েটলি আফটার ডেলিভারি হার্ট ফেলিউর হতে পারে। এই টাইমগুলো হলো এনিমিক হার্ট ফেলিউরের টাইম, মনে রাখতে হবে, এটা জরুরি, এটা পরীক্ষায় ধরবে। ওই যে মারা যায় বলতেছি, এটা দিয়ে তো মারা যায়। হার্ট ফেলিউর, লাংসে কনজেশন, এগুলো হইতে বেশি মারা যায়। আরেকটা হলো এনিমিয়ার কারণে এপিএস পিপিএইচ হয়ে মারা যায়। এভাবেই তোমার এনিমিয়া হলো কজ অফ ডেথ, পিছনে থেকে কলকাঠি নাড়ায়। আচ্ছা, প্রিটার্ম লেবার হতে পারে, তাহলে দেখো একটু বড় বড় লেখা আছে, প্রিএক্লাম্পসিয়া হতে পারে, ইন্টারকারেন্ট ইনফেকশন, হার্ট ফেলিউর এন্ড প্রিটার্ম লেবার হতে পারে। লেবারে গিয়ে কি হতে পারে? ইউটেরাইন ইনারশিয়া, কন্টাক্ট করে না, ইউটেরাস কন্টাক্ট করে না। পোস্টপার্টাম হইতে পারে, এটা আগেও আমি শুরুতে বলে ফেলছি, রিয়েল থ্রেট হলো পোস্টপার্টাম হিমোরেজ। তারপর হলো কার্ডিয়াক ফেলিউর হইতে পারে, শকে যাইতে পারে, ওই বড় বড় করে লেখা আছে, এগুলো পড়ে নিও। পিরপেরিয়ামে হইতে পারে ইনফেকশন, সবার আগে বলবো ইনফেকশন হইতে পারে, পিরপেরিয়াল সেপসিস বলি এটাকে আমরা। সাব ইনভলিউশন, ইউটেরাসটা ছোট হচ্ছে না, বড় যে হইছে ছোট হচ্ছে না। সাব ইনভলিউশন হতে পারে পিউবল ল্যাকটেশন, খুবই স্বাভাবিক, বাচ্চা দুধ পাচ্ছে না। পিরপেরিয়াল ভেনাস থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। তারপর হলো ওই যে রিক্স পিরিয়ড গুলো একদম দাগে রাখো, রিক্স পিরিয়ড গুলো পড়বে কিন্তু। আমি যা বলছি দেখো ওগুলো আছে, দেখো ওই চারটাই আসছে। আমি যা যা বলছি আমি কিন্তু দেখে বলি নাই, আমি যা বলছি ঠিক ওই চারটা পয়েন্টে আছে, দেখো দাগায় ফেলো, রিক্স পিরিয়ডটা দাগিয়ে ফেলো। কমপ্লিকেশন একদম হুবহু যা আছে ভালোভাবে পড়বে, অল্প একটু পড়া, দেখো খুবই অল্প পড়া দিলাম, কমপ্লিকেশনটা পড়তে হবে। আচ্ছা, প্রগনোসিস এটা তো জানার দরকার নেই, অ্যানিমিয়া ভালো করলে পেশেন্ট ভালো হয়ে যাবে, অত বেশি প্রগনোসিস জানার দরকার নেই। আমরা আগেও বলছি 20% ডেথের কজ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, কজ অফ ডেথ ম্যাটারনাল ডেথ 20%, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমাদেরকে অ্যানিমিয়া কারেকশন করতে হবে এবং ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া গুলো খুব দ্রুতই রেসপন্স করে। ঠিকভাবে আয়রন দিতে পারলে যেই ডেফিসিয়েন্সি আছে সেটা যদি আমরা ধরতে পারি তো দ্রুতই রেসপন্স করে, এটা মনে রাখতে হবে। ফিটাল কি কি সমস্যা হইতে পারে? দেখো ইফেক্ট অন বেবিতে কি হয় দেখো, আজকে তোমরা বই পড়ে নিও। দেয়ার ইজ ইনক্রিজ ইনসিডেন্স অফ লো বার্থ ওয়েট বেবি, খুবই স্বাভাবিক, লো বার্থ ওয়েট বেবি হতে পারে, ইন্টারউটেরাইন ডেথ হতে পারে, ফিটাল হাইপোক্সিয়া হতে পারে, ইন্টারউটেরাইন ডেথ হতে পারে, ও বডি ওয়েট কম থাকতে পারে। আবার যদি মা যদি খুব বেশি এনিমিক থাকে, এটা একদম মারাত্মক এনিমিয়া হতে হবে, তখন দেখা যাবে ফিটাসেও তোমার ওই যে যেটা বলা হয় যে ম্যাক্রোসোমিক ফিটাস হইতে পারে, এটা রেয়ার। কেন জানো? মা এনিমিক হলেও ফিটাস কিন্তু খুব একটা এনিমিক হয় না। কি জন্য জানো? ফিটাস তার আয়রন ঠিকই মায়ের ব্লাড থেকে নিয়ে নেয়, এখন মায়ের বোন রিজার্ভশন হয়ে যায় বা আর কিছু হোক, সেটা ব্যাপার না। তখন দেখা যায় মায়ের বোনে যা কিছু তোমার ডিপোজিট ছিল আয়রন পুরোটাই চলে যায় এবং ওখানে ডেফিসিয়েন্সি, বোন খারাপ হয়ে যায়, বোন ডেফিসিয়েন্সি দেখা যায়, কিন্তু ফিটাল সার্কুলেশনটা ঠিক থাকে। এই জন্য মায়ের এনিমিয়ার জন্য সহজে ফিটাল এনিমিয়া হয় না, খুব সহজে হয় না। কাজে মানে আমি প্রথম দিন বলছিলাম ফিটাস ইজ দ্য লার্জেস্ট গ্রেটেস্ট কি প্যারাসাইট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা সবাই প্যারাসাইট ছিলাম, তাই না? সবচেয়ে খারাপ বড় ধরনের প্যারাসাইট হলো ফিটাস। এই জন্য মায়ের সাথে বাচ্চার এই সম্পর্ক একটা প্যারাসাইট সে পালন করে 9 মাস, যে তার মায়ের যে কোনো রকম শারীরিক কন্ডিশন থাকুক না কেন, তার কিন্তু ইয়েগুলো মোটামুটি প্রোভাইড হয়, চাহিদাগুলো, সহজে ওটা ডেফিসিয়েন্ট হয় না। আচ্ছা, তাহলে বেবি বর্নের টার্ম দেখো বড় বড় করে লিখছে, টু এ সিভিয়ারলি এনিমিক মাদার উইল নট বি এনিমিক এট বার্থ। তো যেটা বলছি দেখো, আমি যা বলছি কথাগুলো বলছে, বাট দেয়ার ইজ এ লিটল অর নো রিজার্ভ অফ আয়রন, মানে তারও এনিমিক ম্যানিফেস্টেশন পরবর্তীতে আসতে পারে, এতদিন তো ছিল সে হইতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা এত জরুরি না। এখন হইলো এত কিছু তো বুঝলাম, তাইলে কি জানা দরকার কিভাবে তার এনিমিয়া হবে না। এই এনিমিয়াকে আমাদের যুদ্ধ করে তাড়াতে হবে, যুদ্ধ করে হলে এটাকে তাড়াতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যেটা হবে, কাউন্সেলিং করতে হবে মায়েদেরকে। আমাদের মিডিয়াতে মাস এডুকেশনে হেলথ এডুকেশন মাস্ট, বিশেষ করে মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য না, ছেলেরা না,
হেলথ এডুকেশনে শিক্ষিত না হলে মেয়েরা হয়ে লাভ নাই, সেটা অ্যাপ্লাই করতে পারবে না। হেলথ এডুকেশনটা বাড়াতে হবে মাস মিডিয়াতে। এখন দেখো ফেসবুক খোলার আগে দেখা যায় পরিমণির কি হয়েছে, এগুলো বাদ দিয়ে এই যে কোভিড নিয়ে যদি কথা বলতো, পায়ে পায়ে যদি এভাবে কোভিড নিয়ে কথা বলতো, পায়ে পায়ে যদি এই ধরনের হেলথের শিক্ষাগুলো দিত মায়েদের, এই যে এটা আপনি করবেন না, এটা করবেন না, আপনি আয়রন নিতে হবে, আপনি যদি পায়ে পায়ে কেউ এরকম বলতো, তাহলে কিন্তু এগুলো হয় না। তাহলে আমাদের মাস মিডিয়ার খুব একটা বিরাট প্রভাব রয়েছে, আমাদের হেলথ এডুকেশনের বিরাট প্রভাব রয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রভাব রয়েছে। এগুলো হলো প্রোফাইলেকটিক কেসি। আরেকটা হলো আমরা মাকে বারবার জানাবো, মা তার একটা বাচ্চা হলে দুই মাঝখানে টোটাল দুইটা, সে তো আবার ল্যাকটেটিংও থাকে, ল্যাকটেশনের সময় আয়রন কিছু ডেফিসিয়েন্ট হয়, এই আপনি টোটাল 2 বছর না গেলে আপনি আর প্রেগনেন্ট হবেন না। সবার আগে কি জন্য, আপনার আয়রন স্টোরটা যে ক্ষয় হয়ে গেছে এটা রিপ্লেনিশ হোক। এমন না যে তার বডিতে আয়রন একদম জন্ম হয়ে যাবে, তা না, তার যে ক্ষয়টা হয়েছে সেটা ঠিক হবে। বেবিটা ক্যারি করার সময় এবং মিল্কে ল্যাকটেশনের সময় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে সেটা রিস্টাবলিশ হবে, রিপ্লেনিশ করার জন্য মনে রাখবা 2 বছর গ্যাপ দিতে হবে। এই হলো একটা প্রোফাইল্যাক্সিস। আরেকটা হলো সে প্রেগনেন্ট হবে অবশ্যই ইন এ নন এনিমিক কন্ডিশন। সে যখন তার এনিমিয়া যখন না থাকে সেই সময় সে প্রেগনেন্ট হবে। সে আগে প্রেগনেন্সিতে দেখে নিবে সে এনিমিক কিনা, যদি সে এনিমিক না থাকে তখন সে প্রেগনেন্সি নিবে, যদি তার প্রেগনেন্সি বাচ্চা নিবে। যদি দেখা যাচ্ছে যে এনিমিক, সে এটা কারেকশন করে নিতে হবে। এগুলো কিন্তু খুব সাধারণ কথা, কিন্তু খুবই জরুরি, খুবই সাধারণ কথা, জরুরি। আচ্ছা, এরপরে হলো এগুলো তো দেখলাম, এরপরেও তো ওই যে আমি বললাম ফিজিওলজিক্যাল এনিমিয়া হইতেই পারে। আবার তার সে সব দিকে ঠিক আছে, বড় লোক, ধরো মা প্রচন্ড বড় লোক, কিছুর অভাব নাই, আয়রন কন্টেনিং ফুড যা যা আছে জেনে নিও, আয়রন কন্টেনিং ফুড গুলো জানতে হবে। এই এখানে এসে আয়রন কন্টেনিং ফুড জানতে হবে, তোমরা জানো, আরো আবার একটু পড়ে নিও, ঠিক আছে? এই যে কচুর শাক, পেয়ারা, কাঁচকলা, যে সমস্ত জিনিস কাটলে দায়ের মধ্যে মানে আয়রনের ছুরি বা দা দিয়ে কাটলে যেটাতে দাগ পড়ে যায়, এগুলো হলো আয়রন কন্টেনিং ফুড। তোমরা কম জানো না, ওটা একটু জেনে নিবে। এই প্রসঙ্গে আয়রন কন্টেনিং ফুড জানতে হবে, পেশেন্টকে ওগুলো খাইতে বলবে। পেশেন্ট তো না, মা, সে পেশেন্ট না, তাকে এগুলো আমরা খেতে বলবো। তারপরে হলো আমাদের খেয়াল রাখতে হবে রেগুলার অ্যান্টিনেটাল কেয়ারে তাকে আসতে হবে এবং বারবারে এগুলো নিয়ে আমাদের সাথে আলাপ করতে হবে। তাকে ভালো করে আমার এনিমিয়া আছে কিনা প্রতিটা অ্যান্টিনেটাল কেয়ারে ভালো করে আমার এনিমিয়া মাস্ট দেখতে হবে। তারপরে এনিমিক যদি দেখি বা আমার যদি সন্দেহ হয় সে এনিমিয়ার দিকে যেতে পারে, বা সে ভালো করে তার মানে কি বলবো, সে যে কন্ডিশনে আছে সে না, তখন অবশ্যই তাকে সাপ্লিমেন্টারি আয়রন দিয়ে দিবি। এখন আমি বলি, মোদ্দা কথা হলো আমাদের দেশে এটা আমি দেখছি যে সামান্য আমার যেটুকু অভিজ্ঞতা, আয়রন সাপ্লিমেন্ট দিতেই হয়, আয়রন সাপ্লিমেন্ট দেওয়াই লাগে। হ্যাঁ, আর আমরা এখন যে এরিয়াতে আমি বর্তমানে বসবাস করি, এখানে হলে সুপার স্টেশনের আঁকড়া, সিলেটে কেউ থাকলে মাইন্ড করো না, যত ধরনের সুপার স্টেশন সব এখানে বেশি, খুব বেশি প্রিভেল, খুব বেশি। কাজেই এসব জায়গায় দেখা গেছে আমাদের আসলে আয়রন, আমাদের মতো কান্ট্রিতে আয়রন সাপ্লিমেন্ট দিতেই হয়। অর্থ কি, প্রেগনেন্সি পিরিয়ডে আমরা আয়রন দিই, অ্যান্ড ডিউরিং ল্যাকটেশনের অন্তত প্রথম 3 মাস আমরা আয়রন লিখে দিই, এবং ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারে দেই না, সেকেন্ড ট্রাইমেস্টার হতে আমরা আয়রন দেওয়া শুরু করি। এসব কারণে কার এত তো তুমি খেয়াল রাখতে পারবে না কার কোন দিকে ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। একজন খাচ্ছে, দেখা যাবে তার অ্যাবজর্পশন হচ্ছে না, তার পেটে ক্রিমি বা পেটে তার মাইল অ্যাবজর্পশন সিনড্রোম আছে বা অন্য কিছু আছে, তার অ্যাবজর্পশন ঠিকভাবে হচ্ছে না। আমাদের পেশেন্টটা এমন না যে সবকিছু তোমাকে ঠিকভাবে বলতে পারবে। হ্যাঁ, আমাদের লিকেজ মানে লেকেজ থাকতে পারে বিটুইন পেশেন্ট এন্ড মি, এই জন্য আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দিই। ঠিক আছে, আয়রন কিভাবে আমরা সাপ্লিমেন্ট দিই, কি নামে পাওয়া যায়, ফেরাস সালফেট, কমনেস্ট ওয়ান। মনে রাখবা তুমি যে পরিমাণ আয়রন দিচ্ছ, ধরো একটা আয়রন ফেরাস সালফেট ট্যাবলেটে 60 মিলিগ্রাম আছে, এর সামান্য পরিমাণ কিন্তু অ্যাবজর্পশন হয়, 20 to 30% অ্যাবজর্পশন হয়। যে আয়রন সে মুখে খায় পুরোটুকু অ্যাবজর্পশন হয় না, মনে রাখবা। ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এই আমরা এখন ফেরাস সালফেট টালফেট বেশি দেই না, আমরা যেগুলো মার্কেটে এখন পাই আয়রন, আরেকটা আছে ফিউমারেট, এটাও দেই না আমরা, বেশি যেটা দেয় আয়রন পলিমাল্টোজ, সাথে থাকে ফলিক অ্যাসিড, আয়রন পলিমাল্টোজ, অথবা আরেকটা পাই আমরা কার্বনাইল আয়রন। হ্যাঁ, এগুলো বইতে কিভাবে আছে জানি না, আমি বইয়ের ভিতরে এটা পড়ি নাই, আমরা যেটা লিখি যেটা বলি সেটা বলি আয়রন পলিমাল্টোজ, কার্বনাইল আয়রন, সাথে ফলিক অ্যাসিড, এগুলো নাম বলতে পারলেই হবে। এগুলো কি জন্য বললাম, এগুলো অ্যাবজর্পশন ভালো হয়, তারপর কনস্টিপেশন করে না। এই যে আয়রন যে ফেরাস সালফেট যেটা কনস্টিপেশন করে, অ্যাবজর্পশন ভালো হয় না। পলিমাল্টোজ বা যেটা আরেকটা বললাম যে ফেরিক আয়রন, বিশেষ করে এগুলো দিলে তোমার অ্যাবজর্পশনও ভালো হয়, এবং যেটা হলে কনস্টিপেশন বা জিআই ট্র্যাক্ট আপসেট, যেটা জিআই আপসেট এটা হয় না, জিআই ট্র্যাক্টের আপসেটও কম হয়। কাজে আমরা আয়রন পলিমাল্টোজ সাথে ফলিক অ্যাসিড
এটা বেশি সাপ্লিমেন্ট হিসাবে দিব। এবং আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমাদের ইয়ে থাকবে, টার্গেটে থাকবে সেকেন্ড ট্রাইমেস্টার হইতে ল্যাকটেশনের প্রথম 3 মাস ডিউরিং ল্যাকটেশন আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে যাব। হ্যাঁ, কেউ কিছু বলছো বলো? ম্যাম আয়রনের নামটা বুঝিনি। আয়রন পলি মাল্টোজ, আয়রন পলি মাল্টোজ, আরেকটা হলো কার্বোনাইল আয়রন, আরেকটা হলো আয়রন পলি মাল্টোজ। এই দুইটা প্রিপারেশন আমরা বেশি লিখি। উইথ ফলিক অ্যাসিড দেওয়াই থাকে, আলাদা ফলিক অ্যাসিড লেখা লাগে না। প্রিপারেশন গুলো তো আমাদের দেশে এখন অনেক প্রচুর ওষুধ কিন্তু ইয়ে হচ্ছে, এই সাইডটা আমাদের ফার্মাসিউটিক্যাল সাইডটা আমাদের খুব ভালো ডেভেলপ করেছে, এগুলো পাওয়া যায়। আগে যখন আমরা পড়তাম আল্লাহ এগুলোর নাম পড়তে পড়তে জান যাইতো, আর খালি সাইড ইফেক্ট, তো কিভাবে দিব? এখনকার আয়রন গুলোতে সাইড ইফেক্ট কম। এ হলো আমার ওরাল আয়রন, ঠিক আছে? এভাবে আমরা দিয়ে গেলাম। এনিমিক হলে তো দিবই, এনিমিয়া অনুযায়ী তুমি একটা বা দুইটাও দিতে পারো। আবার আমি প্রোফাইলেকটিক্যালিও দিয়ে রাখবো। এখন মনে করো এনিমিয়া তেমন না, হ্যাঁ, তারপরেও তার হয়ে যেতে পারে, দিয়ে রাখতে পারি। হ্যাঁ, আবার একদম ভালো হিমোগ্লোবিন লেভেল 12, তারে দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, 11-এর উপরে আছে, 11 আছে বা 11-এরও একটু উপরে, তারে আমরা নাও দিতে পারি, সমস্যা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা না, আমাদের ওই যে বললাম পেশেন্ট আর আমাদের মধ্যে গ্যাপ কিন্তু অনেক বেশি, আমাদের নলেজ গ্যাপ অনেক বেশি, আমাদের তোমাদের না, ডাক্তারদের কথা বলছি না, পেশেন্টের নলেজ গ্যাপ অনেক বেশি থাকে, সে রিয়েল টাইমে রিয়েল কথা বলে না। এই জন্য সাপ্লিমেন্টের পক্ষে আমরা এপিএস পিপিএস হয়ে হার্ট ফেলিউর হলে না মারা যাক, এই জন্য আমরা কোনো রিস্ক নেই না, আয়রন দিয়ে রাখি এটা। আচ্ছা, এখন হলো যে এই যে বললাম 7.5 গ্রাম পার্সেন্ট হলে আমি ভর্তি দিব, ভর্তি দিয়ে কজটা বের করব এবং টাইপ অফ এনিমিয়াটা বের করব, কি ধরনের কতখানি সিভিয়ার, মানে কারণ কি, কজ অফ এনিমিয়া বের করব, বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিব। এখন দেখো তার ধরো তার ডায়েট আমি উন্নত করলাম, তাকে আমি আয়রন দিলাম, তাকে আমি ফলিক অ্যাসিড দিলাম, আরো যা যা তার অ্যাসোসিয়েটেড যদি কোনো কজ পাই, ব্লাড লসের কজ থাকলে সেটা বন্ধ করলাম, তার ইনফেকশন থাকলে সেটা বন্ধ করলাম, এগুলো করে তাকে ট্রিটমেন্ট করলাম। কিন্তু সে যদি আর্লিতে থাকে তুমি ওরাল আয়রন দিয়ে দিয়ে তুমি সারতে পারবা। কিন্তু যদি তোমার একটু মিড টাইমেস্টার ওই যে 32 উইকস এর এদিকে যদি হয় বা আরো যদি পরে হয়, আয়রন আমার হিমোগ্লোবিন যদি খুব কম থাকে, সেই ক্ষেত্রে ওরাল আয়রন কোনো কাজ দিবে না। ও ওরাল আয়রন এর চেয়ে ভালো কন্ডিশন যে মাইল্ড এনিমিক, তার ক্ষেত্রে এই পর্যন্ত, অথবা প্রোফাইলেকটিক্যালি এনিমিক না হইতে পারে, যেটাকে আমি মনে করি তাকে আয়রন দিতে পারি। মাইল্ড হলো আমি ওই যে আয়রন সাপ্লিমেন্টটা দিতে পারি ডিউরিং ইন্টারমিডিয়েট পিরিয়ড। মডারেট এবং সিভিয়ার যেটা, তাকে সাপ্লিমেন্টে লাভ হবে না, ওরাল আয়রন দিয়ে তুমি ক্লিয়ার কভার করতে পারবে না, সেই ক্ষেত্রে তাকে আয়রন ইনজেক্টেবল আয়রন দিতে হবে। মানে প্যারেন্টাল, চলে গেলাম মুখ থেকে প্যারেন্টালে, ইনজেক্টেবল তোমার আগে পাওয়া যেত না এবং আমরা খুঁজে নামটামও পেতাম না। এখন বাংলাদেশের মোটামুটি সবকটা কোম্পানির ইনজেক্টেবল আয়রন আছে, আইবি এবং আইএম দুভাবে দেওয়া যায়। এগুলো তোমরা ফার্মাকোলজিতে পড়েছো, টোটাল ডোজ ইনফিউশন, আইএম আয়রন সাইড ইফেক্ট কি, আইবি আয়রনের সাইড ইফেক্ট কি, এগুলো তোমরা ফার্মাকোলজিতে পড়েছো। আবার একটু মনে করে নিও আইএম দিলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, আইবি দিলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এটা ঠিক আগেরটার মতো মনে করলে হবে, এই বই থেকে দেখে নিও জাস্ট সাইড ইফেক্ট কি হতে পারে। কিন্তু কখন আমরা প্যারেন্টারালে গেলাম, যখন আমার মনে হয় যে ওরাল আয়রনের মোটেও কভার হবে না, তখন আমি ভর্তি করে তাকে অ্যাসেস করে তারপর আমি প্যারেন্টারাল আয়রন দিব। আইএম বা আইবি দিতে পারি, আমরা আইবি বেশি প্রেফার করি, আজকাল আইবি দেওয়াটাই বেশি আমাদের কাছে ভালো মনে হয়। আচ্ছা, এখন কতখানি দিব সেটাই, কতখানি দিব তোমরা ইয়ে দেখো 250 পেজে দেখো, ডান দিকে নিচের একটু উপরে আছে কিভাবে আয়রনটা হিসাব করবে, কতখানি আয়রন দিব এটা হিসাবটা দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে, খুঁজে না পেতে পারো এজন্য আমি বলে দিচ্ছি। দেখো পাইছো, এক জায়গায় লেখা আছে, একটা স্কোয়ারের সামনে লেখা আছে 0.3 ইন্টু ডব্লিউ, ব্র্যাকেটে হলো 100 মাইনাস হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এটা হলো তার আয়রন রিকোয়ারমেন্ট। এইভাবে আয়রন রিকোয়ারমেন্ট বের করে তাকে তুমি প্যারেন্টারালি আয়রনটা দিয়ে দিতে পারো, আইদার ইন্ট্রামাসকুলার অথবা ইন্ট্রাভেনাস। আর এখানে সাথে সাথে দেখে নিবে এটা সাইড ইফেক্ট গুলো, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সাইড ইফেক্ট কি, এটা তোমাদের জন্য কঠিন হবে না, যেহেতু তোমরা ফার্মাতেই তো এর আগের ইয়ারেই তো পড়ে আসছো, তোমাদের তেমন একটা সমস্যা হবে না। একটা কথা বলে রাখি, ভিতরের এত কিছু পড়া লাগবে না। ইনজেক্টেবল আয়রন দিলে মনে রাখবা এনিমিয়াটা কভার হইতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে, সাথে সাথে হবে না। অরালে তো আরো দেরি হয়, ইনজেক্টেবলে 3 সপ্তাহের মতো সময় লাগবে কভার করতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যদি আমরা একটু আর্লি মানে মিড টাইমেস্টারের দিকে পাই এবং যদি মাইল্ড টু মডারেট এনিমিয়া হয়, তাহলে আমরা আয়রন দিলাম। কিভাবে দিলাম? ইনজেক্টেবল মানে প্যারেন্টারাল আয়রন দিলাম। এখন হলো
লেট ট্রাইমেস্টারে ধরো তোমার 36 উইকসের পরে আসছে, 36 to 40 উইকস, সেটাই তো লেট ট্রাইমেস্টার, একদম থার্ড ট্রাইমেস্টারের একটু শেষের দিকে আসছে, এবং সে সিভিয়ার এনিমিয়া নিয়ে আসছে। সিভিয়ার, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানেও আমরা বলি এই জায়গায় এই স্টেজটা তো যদি মডারেট, মাইল্ড মডারেট নিয়ে আসে, কেউ কেউ ইনজেক্টেবল আয়রনের কথা বলেন, কিন্তু ওই যে 3 সপ্তাহ সময় লাগে, এই 3 সপ্তাহ সময় যদি তার হার্টের প্রবলেম হয়ে যায়, হার্ট ফেলিয়ারের মতো সমস্যাগুলো তো দেখা যায়, সেই জন্য ব্লাড দেওয়াই ভালো। ব্লাড ফর ব্লাড, ব্লাড ট্রান্সফিউশন মনে রাখবা। 36 উইকস থেকে 40 উইকসের মধ্যে পেশেন্ট আসলে, ব্লাড অ্যানিমিক পেশেন্ট আসলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়াই ভালো। এবং সিভিয়ারলি যদি অ্যানিমিক হয়, সিভিয়ার অ্যানিমিয়া হয় যদি, সেক্ষেত্রে ফুল ব্লাড না দিয়ে প্যাক সেল দিতে হবে উইথ সুপারভিশন, তোমার কমপ্লিট সুপারভিশনের আন্ডারে রেখে তারপর তাকে, কারণ তার কন্ডিশন এত খারাপ থাকে সে ব্লাডটাও নিতে পারে না, ওভারলোড হয়ে যায়, এত বেশি খারাপ থাকে। সেজন্য প্লাজমা না দিয়ে প্যাক সেলটা তাকে ইনফিউশন ট্রান্সফিউজ করতে হয়। তাহলে যদি 36 to 40 উইকসে কোনো অ্যানিমিক পেশেন্ট আসে, তাকে আমরা কি করব, ইনজেক্টেবল তো দিব, আয়রন দিব না, তাকে ব্লাড দিব, তাও ফুল ব্লাড না দিয়ে আমরা কি দিব, প্যাক সেল দিব, যতখানি তার দরকার সেই হিসেবে, যত ব্যাগ লাগে তত ব্যাগ দিব। তাইলে আমরা পেলাম কখন আমরা ওরাল দিব, কখন আমরা ইনজেক্টেবল দিব, কখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব। ওরাল মানে ওরাল আয়রন, ইনজেক্টেবল প্যারেন্টারাল মানে প্যারেন্টারাল আয়রন, আর লাস্টে হলো ব্লাড ট্রান্সফিউশন। এগুলো হলো আমার মোটামুটি একটু কিছু জানলে হবে। আর হলো এখান থেকে আর তেমন কিছু হবে না। আচ্ছা, আরো কিছু ম্যাডাম, কি বলো? ম্যাডাম ব্লাড ট্রান্সফিউশন করলেও হচ্ছে ইনজেক্টেবল আয়রনটা দেবো? না না, ব্লাড দিলে আর আয়রন কেন? ও আচ্ছা ম্যাডাম। ব্লাড দিলে তো, ব্লাডে তো দিয়ে দিচ্ছি সরাসরি, আর আয়রন দিলে তো সেই তো হিমোগ্লোবিনে বাড়বে, ব্লাড দিলে তো হিমোগ্লোবিনে বাড়বে, তাই না? তুমি জি, ম্যাডাম। মনে হয় এটা চিন্তা করতেছো তার লং টাইম ইফেক্টের জন্য, না, তুমি যেটা দিচ্ছ এই হিমোগ্লোবিন তো থাকবে, চলে যাবে না তো, ব্লাডের আচ্ছা, হিমোগ্লোবিন তো থেকেই যাবে, দরকার নাই তো, ঠিক আছে, যেখানে ম্যাডাম। দরকার সেখানেই দিবে। আর যেখানে, তাহলে এটা কিন্তু আমি বলেই দেই, কোশ্চেন আউট করে দেই, এরকম একটা সিনারিও বেসড কোশ্চেন আসতে পারে। সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসছে একটা পেশেন্ট, 36 উইকসে তাকে কিভাবে ম্যানেজ করবে, তার কি কি কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে, কমপ্লিকেশনটা সে ওই যে যেগুলো আছে, তার পিটাম লেবার হইতে পারে, তারপর হলো তার প্রিএক্লাম্পটিক ফিচার দেখা দিতে পারে, তারপর হলো তার ইয়ে থাকে, এদের অ্যানোরেক্সিয়া থাকে, সে খাইতে পারে না, অ্যানোরেক্সিয়া থাকে, ডিজিনেস থাকে, পালপিটেশন থাকে, দুর্বল লাগে, ঘুম হয় না, তারপর হলো ইডিমা থাকে বডিতে, ফিজিওলজিক্যাল ইডিমারও একটা কোর্স কিন্তু এটা আয়রন ডেফিসিয়েন্সি, ইডিমা থাকবে, এগুলো তার সমস্যা থাকবে। তারপর হলো এরকম একটা পেশেন্ট, তারপর হলো আর কি সমস্যা তার হতে পারে, মেইন যেটা হতে পারে তার হার্ট ফেলিউর হতে পারে, এই হলো তার কমপ্লিকেশন হয়, এই যে সিনারিও যেটা বললাম। তারপর এখন ম্যানেজমেন্টে কি হবে, আমি ভালো করে দেখবো, অ্যাসেস করব তার আসলে কি ধরনের অ্যানিমিয়াটা, কি ধরনের, কারণটা কি, খুব বেশি সময় নিলে হবে না, বেশি দিন চলে গেলে রোগী খারাপ হয়ে যাবে, দ্রুত আমাকে ডিসিশন নিতে হবে তার অ্যানিমিয়াটা কোন পর্যায়ের, কত ডিগ্রিটা কেমন এবং কি কারণ, জেনে আমরা তার আলটিমেট মানে যখন দেখবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হিমোগ্লোবিন তার খুবই কম, তো দ্রুত আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। সিভিয়ার এর ক্ষেত্রে অবশ্যই আমরা ফুল ব্লাড দিব না, প্যাকড সেল দিব। এই তো তোমার আনসার। এই কথাগুলো কোথাও দেখলাম না, বইয়ের ভিতরে থাকতে পারে। প্রেগনেন্সির উপরে অ্যানিমিয়ার কিছু ইফেক্ট আছে, এটা এত বেশি লিখছে এখানে, পড়তে ইচ্ছা করে না, এটা আমি বলে দেই। যেমন হলো তোমার আরো লিখছে, কিন্তু এটা কেন জানি লিখলো না, প্রেগনেন্সি লস হইতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, এটা বইতে লিখে নাই, কিন্তু পিটাম লেবার লিখছে, এটা হতে পারে। আইইউজিআর এটা লিখছে, ইন্টিউটারের ফিটাল গ্রোথ রিটার্ডেশন হতে পারে, ফিটাল হাইপোক্সি হইতে পারে, ফিটাল ডেথ হতে পারে, অ্যাবর্শন হতে পারে, রিপিটেড অ্যাবর্শনও হইতে পারে যদি সে সবসময় অ্যানিমিক থাকে, অ্যাবর্শন হইতে পারে, প্রিটার্ম লেবার হইতে পারে, মানে প্রিমেচুর ডেলিভারি হয়ে যাবে, আইইউজিআর হতে পারে, ফিটাল হাইপোক্সিয়া হয়ে ফিটাল ডেথ হইতে পারে। তারপর হলো যদি একটা বাচ্চা হয়ও, সেটাও দেখবে ছোটখাটো অ্যানিমিক, মানে অসুস্থ একটা বেবি তার হইতে পারে, যার ইমিউনিটিও কম থাকবে। এই তোমাদের এই ছাড়া অ্যানিমিয়া চ্যাপ্টারে আর কিছু পড়ার নাই, কিন্তু চ্যাপ্টারটা অনেক বড়। থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এগুলো তোমাদের অত জানা লাগবে না, যতটুকু জানো আগে নলেজ যতটুকু জানো ততটুকু কভার হবে, তোমাদের সাধারণত এগুলো ধরে না। তারপর দেখো লেবারে কিভাবে ম্যানেজ করবে, এত কিছু তোমার জানার দরকার নাই, ওই তো অ্যানিমিক পেশেন্ট আমি প্যাক্সেল দিব,
আর যদি দেখা যায় যে সিভিয়ার না, লেট টাইম লাস্ট টাইমেস্টারে থার্ড টাইমেস্টারে এসেছে, সিভিয়ার এনিমিয়া না, অল্প সময় হাতে অল্প, 3 সপ্তাহ গ্যাপ যদি লাগে, এটা তোমার ক্যালকুলেট করতে হবে। আমার তো আয়রন ইনজেক্টেবল আয়রন দিলে 3 সপ্তাহ লাগবে, এ পর্যন্ত পেশেন্ট ভালো থাকবে কিনা। যদি ভালো থাকবে না চিন্তা হয়, তখনই ব্লাড দিয়ে দিবে। হ্যাঁ, মডারেট হলে তখন তুমি ফুল ব্লাড, হোল ব্লাড দিতে পারবে। যদি খুব বেশি সিভিয়ার এনিমিয়া হয় এবং শেষের দিকে আসে, তখন অবশ্যই পেক্সেল দিতে হবে। এগুলো বলা লাগবে। তারপর লেবারে কি একই রকম, অন্যান্য লেবার যেভাবে ম্যানেজমেন্ট হয় এটাও ওইভাবেই হবে, শুধুমাত্র এখানে অ্যাড হবে আমি পেক্সেল অথবা ব্লাড ট্রান্সফিউশন করব যদি দরকার হয়। এবং পেশেন্টের খুব বেশি খেয়াল রাখতে হবে, মাথায় কি রাখতে হবে, এনিমিক পেশেন্টের হার্ট ফেলিওর হইতে পারে ডিউরিং লেবার আফটার পিরিয়ড, ওটা মাথায় রাখতে হবে। আর তুমি যদি তাকে ভালোভাবে ট্রিট করতে পারো, ওটা এনিমিয়াটা কভার করে ফেলতে পারো, তাহলে ওই ভয়টাও তোমার কম আসবে, কম হবে। ঠিক আছে? মেগালোব্লাস্টিক এনিমিয়া হলে কি সমস্যা হইতে পারে, কিসের অভাবে, আমরা এটা বলে ফেলছি। কিভাবে বের করবো, সেই আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা মেগালোব্লাস্টিক এনিমিয়া ধরতে পারবো। বা বাইফর মানে দুই টাইপের হইতে পারে, ডাইমরফিকও হইতে পারে। ডাইমরফিক মানে আয়রন ডেফিসিয়েন্সির ফিচারও থাকবে, মেগালোব্লাস্টও থাকবে, মাইক্রোসাইটও থাকবে, দুইটা থাকবে। সেসব ক্ষেত্রে কজ বের করে আমরা ভিটামিন B12, ফলিক অ্যাসিড সাফিসিয়েন্টলি তাকে সাপ্লাই দিব। এবং সে একই রকম এনিমিয়া যদি থাকে, এবং যদি সে একদম শেষের দিকে আসে, লেট সেমিস্টারে থার্ড সেমিস্টারে শেষের দিকে আসে, এখানে ব্লাড দিয়ে এনিমিয়া হলে এখানে আমাদেরকে ব্লাড দিয়ে ম্যানেজ করতে হবে, যে টাইপের হোক না কেন। কজ বের করে যদি আমি এখন ফলিক অ্যাসিড আর দিতে যাই, সময় লাগবে, সেটা দিব না তা না, তারা ওরাল সাপ্লিমেন্ট এগুলো আমরা দিব, কিন্তু ব্লাড দিয়ে তোমার ওই ইমার্জেন্সি স্টেজটা অবশ্যই ব্লাড দিয়ে পার হতে হবে। আমি তো নিশ্চয়ই চাইবো না আমার পেশেন্টটা হার্ট ফেল করে মরে যাক, নিশ্চয়ই আমরা এটা চাইবো না। অথবা তার এপিএস হোক, অথবা তার পিপিএস হোক। এই যে আবারও মনে করাই দেই, সিভিয়ার এনিমিক যে পেশেন্ট, তার জন্য সামান্য একটু ব্লাড লস হয়, নর্মালি যে থার্ড স্টেজে যদি একটুখানি ব্লাড লস হয়, তার জন্য এটাই পিপিএস। যদি আমরা ওই কোয়ান্টিটেটিভ মানে ডেফিনিশনটা যদি ধরি, ক্লিনিক্যাল ডেফিনিশন যেটা, সেটা যদি ধরি, সেখানে কি আছে লেখা, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং, সেটা যদি মায়ের ক্ষতি করে, সেটাই কিন্তু পিপিএস। সেটা মনে রেখে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আর এনিমিয়াতে আর বেশি আগাইতে চাচ্ছি না, যেটুক মনে বলে রাখছি শুরু থেকে, এগুলো মনে রাখতে হবে। কোশ্চেনটা কিভাবে করে ভাইবা বোর্ডে, এটা দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে? রিটেনে কি রকম প্রশ্ন আসতে পারে এটাও বলে ফেলছি। ঠিক আছে? আর কি কতটুকু পড়তে হবে, কমপ্লিকেশন গুলো পড়তে হবে বইতে যা আছে, আর আমি যা যা বলছি দৃশ্য দাগায় নিচ্ছে, ওই জায়গাগুলো পড়বে। হ্যাঁ, ডায়াগনোসিস কিভাবে করবে, আর ক্লিনিক্যালি কিভাবে দেখবে, এটা পরীক্ষার সময় ধরবো, আগে বলে রাখি। এখন অন্যরাও ধরে, আমি আজকে না, যত সময় আমি পরীক্ষা নিয়েছি পিছনেও এই জিনিস আমি ধরতাম। ইডিমা দেখানো, এনিমিয়া, ছোট ছোট জিনিস, জন্ডিস দেখানো, এগুলো ধরি। এনিমিয়াটা আমার সবচেয়ে বেশি ধরা হয়। নিশ্চয়ই বুঝতে পারতেছো কি জন্য। আজকে তো এটার গুরুত্ব বুঝলে কতখানি গুরুত্বপূর্ণ হলো, এনিমিয়া দেখাটা কতখানি গুরুত্বপূর্ণ। কখন হিমোডাইলেশন সবচেয়ে বেশি হয়, হিমোডাইলেশন ব্যাপারটা একটু বুঝে নিবে। আমি যা বলছি এই মানে প্লাজমা ভলিউমটা বাড়ে, সেই হিসাবে আরবিসিটা বাড়ে না, সেই জন্য তোমার হিমোডাইলেশন মানে পাতলা হয়ে যাচ্ছে আর কি, ব্লাড আরবিসি কম, সেক্ষেত্রে তার ফিজিওলজিক্যাল এনিমিয়া আসে, এটা মনে রাখতে হবে। কখন মাইল্ড বলবো, কখন মডারেট, কখন সিভিয়ার বলবো, এটা বলতে হবে। নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত থাকতে হবে প্রেগনেন্সিতে, শুরুতে বলে ফেলছি, এটা বলা লাগবে। আয়রন কন্টেনিং ফুড গুলো জেনে রাখতে হবে। কমপ্লিকেশনস অফ এনিমিয়া অথবা ইফেক্ট অফ এনিমিয়া অন প্রেগনেন্সি, এটা জানতে হবে। কজ অফ ফিজিওলজিক্যাল এনিমিয়া কি জন্য হয়, প্যাথোলজিক্যাল এনিমিয়া কি জন্য, মানে কজ অফ এনিমিয়া, এটাও জানতে হবে। এগুলো বইতে যেমন আছে তেমন, আর হলো সংক্ষিপ্ত আকারে পড়বে, আমি যেরকম করে বলে দিয়েছি, মোটামুটি আমি আউটলাইন দিয়ে দিয়েছি। ঠিক আছে? ফিজিওলজিক্যাল এনিমিয়ার কজ কি আর প্যাথোলজিক্যাল এনিমিয়ার কজ কি, টাইপও তো এই দুটেই। এই পড়া শেষ, আজকে দ্রুত শেষ হয়ে গেল। সবসময় তো আমার দেরি হয়, আজকে তাড়াতাড়ি শেষ করা গেছে। তবে যেরকম আমি বলছি ওইভাবে বই থেকে দেখে নিও, মুখে তো অনেক কিছু বলা যায়, বই থেকে একটু দেখে নিও। সাথে সাথে কেউ যদি কোনো জায়গায় মিস করো, আমার কোনো কথা মিসিং হয়ে থাকে, আমাকে জিজ্ঞেস করো, এবং বইতে দাগিয়ে নিয়ে পড়ে ফেলবা। আজকে রাতে পড়ে ঘুমাও না, শেষ হয়ে গেলে এনিমিয়া। মেডিকেল কজ অফ ম্যাটারনাল ডেথ, মেডিকেল ডিজিজ ইন প্রেগনেন্সি, এটা দিয়ে শুরু করতে পারো। এনিমিয়া, তারপরে ডায়াবেটিস, এগুলো এটা বলতে পারো, হাইপারটেনশন, তাই না? ম্যাটারনাল ডেথ ডিউ টু ইনডাইরেক্ট কজ,
কিছু ডিরেক্ট কজ আছে, ম্যাটারনাল ডেথ পড়াইছি কিনা আমি জানি না, হইলে জানবা তোমরা। ডিরেক্ট কজ আছে, ইনডাইরেক্ট কজ আছে। ইনডাইরেক্ট কজের 1 নম্বরটা বলবে এনিমিয়া। কখন কখন হার্ট ফেলিউর হয় এনিমিক পেশেন্টের আছে, আমি মুখেও বলছি, বইতেও ঠিক ওরকমই আছে। এগুলি প্রশ্ন। কখন প্যারেন্টেরাল দিবে, কখন ওরাল দিবে, কখন ব্লাড দিবে, কখন প্যাক্সেল দিবে। আর প্যারেন্টেরাল এবং প্যারেন্টেরাল যেটাই হোক, আইবি অথবা আইএম, এটার কমপ্লিকেশন গুলো পড়ে নিবে। ডোজ কিভাবে নির্ধারণ করতে হবে সেটা যে সূত্রটা ঠিক ওটাই দেখে নিও। টোটাল ডোজ ইনফিউশন, কতখানি আয়রন তার বডিতে ডেফিসিয়েন্ট আছে সেটা বের করে টোটাল ডোজ ইনফিউশন দেওয়া যায় আইভিতে। এগুলো ফার্মাকোলজিতে আছে, বইতেও আছে। খুব কঠিন না, ঠিক যেগুলো বলছি এগুলো বেশি ডিটেলস গেলে গোলায় ফেলবা, তো আরো অনেক পড়া পড়তে হবে। একটু যা বলছি এটুকু একটু পড়ে নিন বই থেকে। আর যদি আমার কথা মনে রাখতে পারো তাহলে তার হইছি, বা লিখে ফেলতে পারো, আর লাগবে না এর বাইরে। কোনো কোশ্চেন থাকলে করো, কোনো প্রশ্ন থাকলে করো। এই রিমা, আমি একটু পরে ফোন করো। বলো। পলিমান্টিসটা ফেরিক না, এটা আর আলাদা আলাদা প্রিপারেশন। ওই বইতে সম্ভবত এগুলো আছে কিনা, নতুন বইতে থাকতে পারে, দত্তে থাকতে পারে। ফেরাস আয়রন, ফেরিক আয়রন এগুলো আলাদা, পলিমাল্টোজ আলাদা প্রিপারেশন। বইতে দেখবে ফেরাস আয়রনের কথা, ফেরাস আয়রনের সাইড ইফেক্ট বেশি দিয়েছে ফেরিকের চাইতে, অ্যাবজর্পশন ভালো হয় এই সেগুলো। আর আমরা যেহেতু ফেরাস ওই লাইনে ফেরাস সালফেট টালফেট এগুলো একটু কম ইউজ করি, যেটা ইউজ করি আমি সেটাই তোমাদের বলছি, এবং এভেলেবেলও, বরং আমরা নতুন গুলোর নামে বেশি জানি। ফেরাস আয়রন যেটা, সেটা অ্যাবজর্পশন কম হয়, কনস্টিপেশন বেশি করে, জিআই ট্র্যাক্ট আপসেট বেশি করে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? পলিমেল্টাসের সাথে কি ভিটামিন সি দেওয়া লাগবে? যদি অ্যাবজর্পশনের সমস্যা থাকে ভিটামিন সি দিয়ে দিতেই পারি, যদি মনে হয় তার অ্যাবজর্পশন রিলেটেড কোনো প্রবলেম আছে। থাকে না কারণ মেল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, অথবা তার কোথাও একটা ইনফেকশন বা আপসেট থাকে বা সমস্যা থাকে, দিয়ে দিতে পারো, সমস্যা নাই। ভিটামিন সি হলো অ্যাবজর্পশনে হেল্প করে। এদিকে ইলেকট্রোপোয়েসিসে প্রোটিন লাগে, সেটাও খেয়াল রাখতে হবে। প্রোটিন ডেফিসিয়েন্সি শুরুতে বলা হয়েছে, এনিমিয়ার ক্লাসিফিকেশন ডেফিসিয়েন্সির মধ্যে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। ওটা থেকে কি আসে? গ্লোবিন পোরশন, হিমোগ্লোবিনের হিম আসে আয়রন থেকে, গ্লোবিন আসে প্রোটিন থেকে। প্রোটিন ডেফিসিয়েন্সিতে এনিমিয়া হতে পারে। এনিমিয়াতে কিন্তু ইডিমা হয়, এটা মনে রাখবা। আমরা তো ইডিমা পড়ছি প্রি এক্লাম্পসিয়াতে, এনিমিয়া তো হয়। ক্লিনিক্যালি কিভাবে এনিমিয়া দেখবে পারবে তো, মেডিসিনও পড়াবে। আর আমিও বলে দিলাম, প্রবলেম থাকলে বল, আমি আবার আমাকে দিয়ে দেখাই দিব। ক্লাসে হলে তোমাদের ডেকে ডেকে দেখাই দিতাম। এটা পরীক্ষায় ধরাই হবে। আমি সহজ জিনিসই ধরি, কঠিন ধরি না, ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা কেমন দিছে তোমরা? ম্যাডামরা তো খালি নালিশ করতেছেন, তোমরা নাকি খুব দেখা দেখি করছো, গ্রুপে আনসার দিয়ে দেওয়া হয়েছে। আরেক ম্যাডাম বললেন গ্রুপ থেকে দেখে দেখে লিখছো, তাই নাকি? এগুলো করছো তোমরা? যদি কি যেন এসইকিউ, যেটা শর্ট এসে, যদি বই দেখেও লিখতে পারো, আমার অসুবিধা নেই। শর্ট আনসার না, শর্ট আনসার নকল করলে আমার সমস্যা আছে। শর্ট এসে কোশ্চেন যদি বই দেখেও লিখতে পারো, আমি মাইন্ড করবো না। পরীক্ষায় শর্ট আনসার এবং শর্ট এসে একদম 50-50 থাকবে। বারবার আমি সাবধান করতেছি, কিন্তু শর্ট আনসার তোমরা ভালো পারো, যেটা আছে সেটা লিখে দিলে ফুল মার্কসও পাওয়া যায়। কিন্তু শর্ট এসে খুবই খারাপ অবস্থা। আজ পর্যন্ত আমার মন মতো কোনো খাতা দেখিনি যে শর্ট এসে লিখতে পারছে ঠিকভাবে। যত ভালো তোমাদের ভাইয়া আপুরাই থাকুক না কেন, প্লেস করা ভাইয়া আপু, ওদের খাতাও আমি পাই দেয় শর্ট এসে। দেখি তোমাদের মধ্যে থেকে পাই কিনা, এই জন্য আগ থেকে তোমাদেরকে আমি প্রিপেয়ার করতেছি। যদি বই দেখেও লিখে লাভ হবে না, সামনে পরীক্ষা যদি অনলাইনে নেই, অবশ্যই শর্ট এসে দিব, সবগুলো শর্ট এসে দিব। আর অফলাইন তো মনে হয়ে যাবে দ্রুতই, তোমাদের মনে চলে আসা হবে। দোয়া করো সেটাই যেন হয়, তখন তার এমনি পাবে। তারপর হলো সিঙ্গেল বেস্ট কোশ্চেনের একটু ইয়ে হয়েছে তোমাদের না? এই সবাই ইয়ে করো না, ক্যামেরা অন করো না, দেখি তোমাদেরকে। সিঙ্গেল বেস্ট কোশ্চেনের একটা
পারো না পারো সেটা বড় কথা না, অভ্যাস তো হয়েছে। সবগুলো আনসারে ঠিক, তাই না? সবগুলো আনসারে ঠিক, একটা বের করতে হবে যেটা সব সময় এটার সাথে যায়, যে কোনো কন্ডিশনে যায়, সেটা হলো সিঙ্গেল বেস্ট। সিঙ্গেল বেস্টেরও খবর পেলাম, ম্যাডামরা জানালো যে যা লিখছে না সমস্যা নাই, তোমাদের প্র্যাকটিস হয়েছে, এটাই বড় কথা। ওটাও যদি উপকৃত হবে, বুঝলা তো, সিঙ্গেল বেস্ট এরকম হয়, এটাই অনেক কিছু। আর এমসিকিউ তার থেকেই জানে। রেজাল্ট দিয়ে দিব খুব দ্রুতই, কোনো সমস্যা নাই। ভালোভাবে পরীক্ষা দিয়ে তোমাদের যদি এটা কাজে লাগে সেটাই ভালো, ঠিক আছে? এই জন্য মানা করছি যে নকল ফকল করে না, এমনি লিখো। আচ্ছা, তো সবাই ভালো আছো তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা মুখোমুখি ক্লাস নিতে পারবো। আরো খুশি হবো যদি ক্লিনিক্যাল ক্লাসগুলো নিতে পারি। হ্যাঁ, এখন ক্লিনিক্যাল ক্লাস খুবই দরকার তোমাদের। দোয়া করার জন্য তাড়াতাড়ি আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়ে যায়। আর আজকের এই চ্যাপ্টারটা আজকে পড়ে রাখবে, যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, আমাকে অন্যদিন প্রশ্ন করতে পারো, আজকেও করতে পারো। আমাদের তো রাতে তো আর কেউ তাড়াচ্ছে না, বললে আমি আনসার দিয়ে দিব কোথাও যদি না বুঝে থাকতো। তবে ভালো করে পড়ো। আমার মনে হয় তোমরা বুঝতেছো এনিমিয়ার গুরুত্বটা, তাই না? প্রেগনেন্সিতে এনিমিয়ার গুরুত্ব, যেহেতু আমাদের এরিয়াতে, আমাদের দেশে এটা খুব বেশিও হয়, আমাদের রুগীরা আমাদের কথাবার্তা ঠিকমতো শুনে না, কাজে এটা সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে। এই জন্য এত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। আমি নিজেই, আমার ক্লাস তো আমি সিলেক্ট করি, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি বেশি নেই। এর বাইরে কোনো ক্লাস যদি তোমরা আমার চাও, আমার ক্লাস তো আর আমি নির্ধারণ করি, অন্যদেরকে ক্লাস আমি ডিস্ট্রিবিউট করে দিই, কে কোনটা পড়াবে বুঝে বুঝে দিই, যিনি যেটা ভালো পড়াবেন তাকে সেই ক্লাস দিই। আমার যদি ক্লাস তোমরা চাও, অন্য কোনো ক্লাস আমাকে জানাবে, বা ইয়ার কাছে বললে হবে, অর্পিতার কাছে বললে হবে, ঠিক আছে? এটা হয়তো সব ক্লাস হয়ে যাক শেষের দিকে। কোনো ক্লাস যদি যে কোনো টপিকের উপরে কোনো লজ্জা পাওয়া বা জিজ্ঞেস করার দরকার নাই, নিয়ে জীবনে পড়াই দিব। যদি কোনো কিছু তোমাদের মনে করো যদি এই চ্যাপ্টারটা যদি আমি পড়াই দেওয়া লাগে, পড়াই দিব। আচ্ছা, লেবার তো খুব ভালো করে পড়ানো হয়েছে, লেবার মনে হয় জামিলাকে দিয়েছি ক্লাস, তাই না? লেবারে তোমাদের এত সমস্যা কেন? লেবারের আনসার ভালো করো নাই কেন? জামিলা তো ভালো পড়ায়। আর লেবার সহজ হতো, অনেক সহজ, কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা, ইয়েতে অফসের টেবিল ভাইবায়, হ্যাঁ, লেবারের কোশ্চেন থাকবেই। আর গাইনিতে টেবিল ভাইবায় কন্ট্রাসেপটিভ থাকবেই। এটা তোমাদের আগে বলা হয়েছে কিনা জানি না। যে কার্ডগুলো, আমরা তো কার্ড করে পরীক্ষা নিব না, সব কার্ডে লেবার সম্বন্ধীয় কোশ্চেন থাকবেই থাকবে। আর গাইনিতে কন্ট্রাসেপটিভ থাকবেই থাকবে। কাজে এই দুই চ্যাপ্টার কেউ মানে সবকিছু পড়া লাগবে এই দুই চ্যাপ্টারে, মনে থাকে যেন। থার্ড স্টেজ ম্যানেজমেন্ট, দেখি একজন বলো তো, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট তো থার্ড স্টেজ। কমপ্লেন আমি পাইছি, আরো পাবো, ম্যাডামদের সাথে আমার আলাপ তেমন হয় নাই। এটা নাকি তোমরা ভুল লেখছো, শুনে তো আমার রাগ লাগছে। কেন থার্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ পারবা না? দেখি একজন বলো তো, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ। সানিয়া বলো। পারবে? Injection oxytocin, 10 international unit within one minute of delivery. তারপর ডেলিভারি অফ বেবি, বেবি, বাচ্চা হয়ে গেলে Delivery of- না, দুনিয়াতে এসে গেলে এটা বেবি, এটুকু। হ্যাঁ, ঠিক আছে। তারপর এটা কি আইভি দিবে না আইএম দিবে? আইভি আর আইএম? IV ma'am. আইভি, আইএম। তারপর মানে খুব দ্রুত দিতে হবে আর কি। এটা খেয়াল করে বলতে হবে, আফটার ডেলিভারি অফ বেবি, আফটার ডেলিভারি অফ প্লাসেন্টা না, আফটার ডেলিভারি অফ বেবি। তারপর Delivery of placenta by control contraction and counter traction. দেন তারপর হচ্ছে ম্যাম abdominal masses of uterus within masses of uterus through the abdomen to contract the uterus up until uterus is contracted. এত কথা বলতে কে বলছে? ইউটেরাইন মেসেজ শেষ, শেষ তো ইউটেরাইন মেসেজ। বসে পড়তে গিয়ে তো ভুল হয়। ইনজেকশন অক্সিটোসিন 10 ইউনিট আইএম আফটার as early as possible after delivery of baby. ডেলিভারি অফ প্লাসেন্টা বাই কন্ট্রোল কন্ট্রাকশন। কন্ট্রোল কন্ট্রাকশনের সাথে কিন্তু কাউন্টারটেকশন আছে, অনেক কোন এক্সামিনার শুনতে চায়, এই জন্য কাউন্টারটেকশন বইলো, উইথ কাউন্টারটেকশন, এই যে এইভাবে আর কি।
অ্যান্ড ইউটেরাইনেসিস। আরো কথা বলার দরকার নেই, এই তো পারো তো। এটা করলে কি লাভ হয়? লাভটা কি হয়? পোস্টপার্টাম হেমোরেজ যেটা সেটা চান্স কম থাকে। প্রিভেনশন অফ পোস্টপার্টাম হেমোরেজ। তারপর যে ব্লাড যে একটা পোস্টপার্টাম হেমোরেজ তো আছে, নরমালি যে ব্লাডটা লস হইতো সেটা কমে যায় কতখানি? 1/5, মানে কমে 1/5 চলে আসে। যে ব্লাডটা লস হইতো 1/5 কমে আসে। যে সময়টা লাগতো টাইম কখন থার্ড স্টেজের টাইম হলো 15 মিনিটস, সেটা কমে যায় 5 মিনিটে। টাইমটা কমে 1/3, ব্লিডিং কমে যায় 1/5, টাইম কমে, ব্লিডিং কমে, এন্ড পিপিএস প্রিভেন্ট করে। এই তো পারো তো। এটা খুবই একটা কমন কোশ্চেন, মনে রাখবা। রিটেনে আসে, ভাইবা আসে, না পারলে সমস্যা আছে। ঠিক আছে, এইরকম তো পারোই তো। সাহস করতে হবে, বলতে হবে। আর এই যে যে কথাগুলো বললে তোমার স্পিচ আটকে যায়, কথা এগুলো বাদ দিবা, মোদ্দা কথাটা বলতে হবে। এখন আমার কনক্রিট কথা কোনটা সেটাও তো জানতে হবে, এই জন্য পড়তে হবে, ক্লাস ফলো করতে হবে। কনক্রিট কথা সবসময় বলবা। হ্যাঁ, যেমন তুমি ইন্টারনেট মেসেজ, এই কথাটা না বলে অনেক কিছু বলতে চাচ্ছ, এটা তো ভুল হয়ে যায়। বেশি বলতে গেলে আমারও ভুল হবে, শুধু তোমার না। ঠিক আছে, সবসময় তো এক্সামিনাররা তো, সব এক্সামিনারের মানসিকতা একরকম থাকবে না, হেল্পিং থাকবে না, যে আটকায় গেছে একটু হেল্প করি, একটু দেই। এক্সটার্নালরা কি করবে আমি বলে রাখি, আজকে সুযোগ থাকাতে কথাগুলো তুলছি। ওনারা দেখবেন ধৈর্য কম নেয়। হ্যাঁ, যেমন আমি চাইবো যে ইন্টারনাল হলে আমি চাইবো যে আমার স্টুডেন্ট যেমনি পারে কথাটা বলুক, নিজ থেকে বললে তাকে আমি মার্ক দিতে পারবো, এক্সটার্নালকে শোনাইতে পারবো যে সে পারছে। তখন আমরা দেই লিড। হ্যাঁ, লিড দিয়ে দিয়ে বলে তখন তোমাদেরকে বলানোর চেষ্টা করে। এক্সটার্নাল সবসময় তার ধৈর্য নেয় না, সে ধৈর্য হারা থাকে, সে বলা শুরু করে দেয়। তখন তোমার মনে হবে যে আমার ম্যাডাম তো বলে না, এই ম্যাডাম দেখি বলা শুরু করছে, সে তোমাকে নাম্বার দিবে না। উনি ভাববেন আমি তো বলে দিছি। আর তোমার ম্যাডাম চিন্তা করবে যে দেখি তারে দিয়ে আমি এক্সটার্নালের সামনে বলাই পাস দিতে পারবো, অবশ্যই তাকে পাস করাতে পারবো, আমি তো শোনাবো সে তো পারছে। আর তোমরা উঠে গেলে উনি কি বলবেন? আপনার স্টুডেন্ট তো কিছু পারে নাই, আমি না সব বলে দিচ্ছি। মানে তোমাকে লিড দিয়ে কথাটা বের না করে নিজে বলা শুরু করে, তোমার তখন মনে হবে আমার ম্যাডাম খারাপ, ওই ম্যাডাম ভালো, মোটেও না। ঠিক আছে, ওনারা তখন বলে দিয়ে সব তো আমি বলছি, আপনার স্টুডেন্ট বলতে পারবে। এগুলো হলো পরীক্ষার ট্রিক্স। ঠিক আছে, আজকে শেষ করি। শেষ, কোনো প্রশ্ন থাকলে আবার করতে পারবে, বা অন্য ক্লাসে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড বাই, গুড নাইট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থেকো। ওয়েলকাম ম্যাম। ওয়ালাইকুম সালাম।